আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে জুম্মার দিনে, পবিত্র জুম্মার দিনে জুমা মুবারক। সবাই আমরা কেমন আছি একটু সবাই কমেন্ট করে জানাই দিই। তো অলরেডি আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, সঞ্জনা সেঞ্চুরি একটু ক্লাসটা টাইমলাইনে শেয়ার দিয়ে দাও। সঞ্জনা একটু তোমরা হচ্ছে গ্রুপে আমাদের ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। সবাইকে একটু আসতে বলো, সবাই আসার মতো আমি ক্লাসটা শুরু করে দেবো। সবাই আসার মতো আমি ক্লাসটা শুরু করে দেবো। সঞ্জনা সেঞ্চুরি ক্লাসটা একটু মেসেঞ্জার গ্রুপ আছে, আমি শেয়ার দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। জিরো আচ্ছা, সবাইকে আমার কথা শুনতে পারতেছো না? তো কথা বলবো ভাই, সবাইকে আমার কথা শুনতে পারতেছো না? একটু কথা বলবা। সবাই ক্লাসে জয়েন করো, সবাই ক্লাসে জয়েন করো। আচ্ছা, তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে আলোচনা করবো। সবাই আমরা ক্লাসে জয়েন করব, ঠিক আছে? সবাই কিন্তু আমরা ক্লাসে জয়েন করব। ফাতেমা ইসলাম মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেসেঞ্জার গ্রুপে একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আমি কিছুক্ষণের মধ্যে সবাই আসার মধ্যে ক্লাসটা শুরু করে দেবো। সবাই একটু ক্লাসে জয়েন করো, সবাই ক্লাসে জয়েন করো। ওকে, ধন্যবাদ উজ্জ্বল। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ক্লাসে শুরু করে দিলাম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো আজকে আমাদের কিন্তু বায়োলজি ফার্স্ট পার্টের উপরে আমি আজকে ক্লাস নেব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, বায়োলজি ফার্স্ট পার্টের উপর ক্লাস নেব। সবাই ক্লাসে একটু জয়েন করো, সবাই একটু ক্লাসে জয়েন করো। তো আজকে বায়োলজি ফার্স্ট পার্টের উপর ফার্স্টে আলোচনা করব। তো উদ্ভিদ বিজ্ঞান আজকে আলোচনা করব। উদ্ভিদ বিজ্ঞানে যেটা আলোচনা করব আমাদের কোষ এবং এর গঠন, ঠিক আছে? তো ক্লাসে শুরু করে দেব, বিসমিল্লাহির রহমানির রহিম। কোষ এবং এর গঠন, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভাই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সবাই কিন্তু ক্লাসে জয়েন করো। আরেকটা কথা হলো যে এর আগের ক্লাসের সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে ভাই, ক্লাসের নোটগুলো কিন্তু তোমরা কেউই করতেছো না। প্রথমে দিকে নোটগুলো করছো, লাস্ট ক্লাসে কেউই নোট দাও না, আল্লাহর রাস্তায় কেউই নোট দাও নেই। হাইডাক এত সুন্দর করে তোমাদেরকে পড়ালাম, কেউ নোট দিলে না তোমরা। ভাই সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু কারোর জন্য ওয়েট করতেছে না, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলতেছি, সময় কিন্তু কারোর জন্য কখনোই ওয়েট করে না। অলরেডি কিন্তু সময় কিন্তু চলে গেছে, কিন্তু কেউই তোমরা নোট কিন্তু দাওনি। এটা কিন্তু খুবই একটা প্যাথেটিক একটা ব্যাপার। আমি পড়ায় যাব শুধুমাত্র, কিন্তু বাট তোমরা নোট করবা না, এটা কিন্তু খুবই খারাপ জিনিস ভাই। কেন আমি নোট করতে বলি বলো তো? তোমাদেরকে আমি কেন নোট করতে বলি ভাই? নোট করতে এজন্যই বলি তোমাদের জন্য ভালো হয়। কারণ নোট করে যারা পড়ছে তারা কিন্তু অনেক ভালো, মানে তাদের প্রিপারেশন অন্যরকম। কিন্তু এত বলার পর কেন তোমার নোট, মানে হ্যাঁ তোমরা মন চাচ্ছে ক্লাস করতেছি, মন চাচ্ছে আমরা ক্লাস করব না, মন চাচ্ছে রেকর্ডিং ক্লাস করব, মন চাচ্ছে পরীক্ষা দিব, মন চাচ্ছে পরীক্ষা দিব না, মন চাচ্ছে নোট করবো। এটা এটা কি জিনিস ভাই? এটা কি ছেলে খেলা পাইছো? তোমরা এখন বাচ্চা মানুষ, ক্লাস 1-2 এর বাচ্চা না এসএসসির বাচ্চা, এমন তো না। তোমরা সবাই ম্যাচিউরড, তোমরা সবাই ম্যাচিউরড। তো তোমরা বুঝতেছো এটা লাস্ট টাইম তোমাদের একটা। তো এত একটা কথা কেন বারবার বলতে হবে? তোমার তো নিজের ইচ্ছে তোমার নোট দিবা। ভাই নোটটা দেখেন, ভাই এটা নোটটা হয়েছে কিনা, কেউ তোমার নিজের ইচ্ছায় দাও না ভাই, ঠিক আছে? এটা খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস ভাই। আচ্ছা,
তো আজকে হচ্ছে আমরা কোষ এবং এর গঠন নিয়ে আলোচনা করব। তো দেখো, যাই হোক ভাই, বারবার বলবো ভাই, তোমাদের সবসময় বলি যে নোট করে পড়ো, কারণ নোট করে পড়লে তোমরা কিন্তু অনেক দূর ভালো কিছু করবা, ঠিক আছে? এই জন্য বারবার বলছি নোট করার কথা, আর কিছু না। আচ্ছা, তাই ক্লাসের শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন দেখো, প্রথমে হচ্ছে যে প্রথম যে কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে দিতে পারে, আমাদের কোষ তত্ত্ব প্রদান করেন আসলে কোন বিজ্ঞানী? অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা সবাই কথা বলবো। কোষ তত্ত্ব প্রদান করবেন যে বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করি। কোষ তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। কোষ তত্ত্ব প্রদান করেন কে? কোষ তত্ত্ব প্রদান করেন যে বিজ্ঞানী স্লেইডেন ও সোয়ান। বিজ্ঞানী স্লেইডেন ও সোয়ান সে কি করে? কোষ তত্ত্ব প্রদান করেন, ঠিক আছে? সানজিদা প্রভাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে সবাই তো কথা বলবো, এবং আল্লাহর ওয়াস্তে এর আগের ক্লাসে যারা নোট দেননি ভালো কথা, কিন্তু এই ক্লাসে কিন্তু যা পড়াবো ভাই সুন্দর মতো করে নোটটা দিয়ে দিবেন, ঠিক আছে? সুন্দর মতো করে নোটটা দিবেন, ওকে? আচ্ছা, যাই হোক, তো কোষ তত্ত্ব প্রদান করেন কে? বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান। এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছিল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কত সালে আসছিল? 2022-23 কোশ্চেন কিন্তু আমাদের আসছিল, ঠিক আছে? ডিউটি। তাহলে কোষ তত্ত্ব প্রদান কে করেন বলেন তো? কোষ তত্ত্ব প্রদান করেন বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান হচ্ছে কোষ তত্ত্ব প্রদান করেন। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন, এই যে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়, আমাদের কোষ বা সেল এর আবিষ্কারককে অবশ্যই মাথা রাখবেন। কোষ বা সেলের আবিষ্কারক আছে বিজ্ঞানী রবার্ট হুক। আমরা সবাই একটু কমেন্ট করব এবং খাতার মধ্যে লিখবো কোষ। আচ্ছা, ধন্যবাদ ফাতিমাকে। শুধু ফাতিমাই বললো, কারো বলারও সাহস নেই যে না ভাইয়া দিব, নোট দিব। খুবই খারাপ জিনিস আসলে। কোষ বা সেল আবিষ্কারক কে করেন? অবশ্যই মাথা নেবে। কোষ বা সেল আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক হচ্ছে কোষ বা হচ্ছে সেল হচ্ছে আবিষ্কার করে, ঠিক আছে? আচ্ছা, এখন কত সালে সে কোষ বা সেল আবিষ্কার করেন? 1665 সালে, ঠিক আছে? এই সনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কত সালে কোষ বা সেল আবিষ্কার হয়? অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে 1665 সালে কোষ বা সেল আবিষ্কার হয়। এই কোশ্চেনটা আবার পরীক্ষার মধ্যে দেয়, বেশ কটা পরীক্ষার মধ্যে দেয়। সেটা হচ্ছে যে এই কোষ বা সেল যে আবিষ্কার করেন, সে বেসিক্যালি কোষ বা সেল যে আবিষ্কার করে, বেসিক্যালি সে কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন? অবশ্যই আমাদের মাথা রাখতে হবে যে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে লিপিবদ্ধ করেন, ঠিক আছে? মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে লিপিবদ্ধ করেন। তো কোষের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। 1665 সালে সে আবিষ্কার করেন, এবং সে কোন গ্রন্থে, সে গ্রন্থটার নাম কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু কমেন্ট করি, কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন? অবশ্যই মাথা রাখতে হবে যে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে, ঠিক আছে? কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন? মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে। আচ্ছা, এখন দেখেন, আমি কিন্তু বারবার বলবো, এবারে কিন্তু স্লাইডগুলো কিন্তু একেবারে এক্সেপশনাল স্লাইডগুলো করা হয়েছে ভাই। প্রত্যেকটা স্লাইড থেকে কোনো না কোনোখানে কোশ্চেন আমাদের আসছিল। দেখেন, পরে কোশ্চেনটা বলা আছে যে সেলের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে বলেন তো? ল্যাটিন শব্দ থেকে। সেলের উৎপত্তি হচ্ছে কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন সেলুলা থেকে এই সেল শব্দ উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো ক্ষুদ্র কোষ বা কুঠুরি, ঠিক আছে? তাহলে আমি কি বললাম? কোষ, এই কথাটা সেল, এটা উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? সবাই কমেন্ট করে কোন শব্দ থেকে বলেন তো? ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন কোন শব্দ থেকে? সেলুলি থেকে, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র কোষ বা কুঠুরি। আচ্ছা, তো কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা কি বলেন? পরবর্তীতে বিজ্ঞানীরা বলেন যে সে রবার্ট হুক শুধুমাত্র সে কোষ দেখে নাই, মূলত কোষ প্রাচীর দেখতে পায়। সে মানে পরবর্তীকালে বিজ্ঞানীরা বলে যে না, রবার্ট হুক আসলে সে কোনো কোষ প্রাচীর দেখতে পারে না, সে শুধুমাত্র কোষগুলো দেখতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এজন্য পরবর্তীকালে এই লাইনটা কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন এরকম হুবহু দেয় যে কোষ প্রাচীর সহ খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। কি বললাম? কোষ প্রাচীর সহ ভিতরের সকল বস্তু কে দেখতে পায়? অবশ্যই মাথা রাখতে হবে, কোষ প্রাচীর সহ ভিতরের সব বস্তু দেখতে পাওয়া যায় অ্যান্টনি ভন লিউয়েনহুক, ঠিক আছে? তার মানে কি, কোষ বা আবিষ্কারক হচ্ছে আমাদের রবার্ট হুক, ভালো কথা। কিন্তু পরীক্ষার মধ্যে যদি স্পেসিফিক এই কোশ্চেনটা দেয়
কোষ প্রাচীর সহ ভিতরের সকল বস্তু কে দেখতে পায়? অবশ্যই কিন্তু আমি সেক্ষেত্রে অ্যান্সার কি দিব? অ্যান্টনি ভন লিউয়েনহুক। কত সালে? 1674 সালে। এই স্লাইডটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু মেহরবানি করে কথা বলবেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলবেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলবেন। নেক্সট স্লাইডে চলে সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখেন, পরের স্লাইডে আমি যদি কথা বলি, আমরা একটা কোষকে কিন্তু দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো দেহকোষ, একটা হলো জনন কোষ, তাই না? কোষকে কিন্তু অনেক ভাগে আমরা ভাগ করতে পারি, একটা দেহকোষ, একটা জনন কোষ। আচ্ছা, ভালো কথা। কোষের ভিতরে দেহকোষ, যাকে আমরা ইংরেজিতে কি বলি বলেন তো? সোমাটিক সেল। এটা বেসিক জিনিস আপনারা জানেন। এবং জনন কোষ, যাকে আমরা কি বলবো? গ্যামেট বলবো, তাই না? জনন কোষকে আমরা কি বলবো? অবশ্যই গ্যামেট বলবো। এবং জনন কোষ কিন্তু সব সময় এন হয়। এবং জনন কোষটা কি প্রক্রিয়ায় তৈরি হচ্ছে? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। আর দেহকোষটা আমাদের কি প্রক্রিয়ায় তৈরি হচ্ছে বলেন তো? অবশ্যই কিন্তু দেহকোষটা আমাদের মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এটা কিন্তু পরীক্ষা আমাদের দেয়। দেহকোষটা সবসময় ডিপ্লয়েড, আর জনন কোষটা হচ্ছে কি বলেন তো? আমাদের হ্যাপ্লয়েড। আচ্ছা, ভালো কথা। এখন এই যে এটা পার্থক্য কিন্তু আমি আপনাদের জন্য এখানে আঁকে দিছি। উদ্ভিদ কোষের যে কোষ থাকে সে কোষকে আমি উদ্ভিদ কোষ বলবো, এবং প্রাণী কোষের যে কোষ থাকে সে কোষকে আমি প্রাণী কোষ বলবো। ম্যাক্সিমাম সময় আমাদের গুচ্ছতে বলেন, জাহাঙ্গীরনগরের জন্য বা পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে আমাদের বেসিক্যালি কি ধরনের পার্থক্য ঘটে। যেমন উদ্ভিদ কোষে, এখানে কিন্তু পয়েন্টগুলো লিখে দিছি, উদ্ভিদ কোষে হলো কোষ প্রাচীরটা থাকতেছে, তো বুঝেন, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এই কোষ প্রাচীরটা কিন্তু উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। মানে কি বললাম? কোষ প্রাচীর, কোষ প্রাচীর, কোষ প্রাচীর, কোষ প্রাচীর, এটা কিন্তু উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য হলো কোষ প্রাচীর, কিন্তু প্রাণী কোষে কখনো। শ্রীপনাশ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেকক্ষণ পরে আসলেন। ওকে, পরে কোশ্চেন দেখেন, প্লাস্টিড। প্লাস্টিড অবশ্যই উদ্ভিদ কোষে থাকবে, কিন্তু প্রাণী কোষে কিন্তু কখনোই প্লাস্টিড থাকবে না। আচ্ছা, ভালো কথা। পরের পয়েন্টে কি বলছে দেখেন, সঞ্চিত খাদ্য। এই কোশ্চেনটা আমাদের পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি এবং প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্ব। অবশ্যই মাথায় রাখবেন, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ, আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন ও চর্বি, ঠিক আছে? কি বললাম? উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি, পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দেয়। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য লিস্ট, সবাই এটা কমেন্ট করি, বলেন উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি? বলেন বলেন, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি? আমরা কিন্তু সবাই জানি উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ, আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি বলেন তো? গ্লাইকোজেন ও চর্বি। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন, সেন্ট্রোজমে যদি বলি, উদ্ভিদ কোষে কিন্তু আমাদের সেন্ট্রোজম থাকে না, কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোজম থাকে। ডেফিনেটলি উদ্ভিদ কোষে হলো কোষ গহ্বর থাকতেছে, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। ম্যাক্সিমাম সময়, অনেক সময় মেডিকেলের মধ্যে কোশ্চেন দেয়, জাহাঙ্গীরনগরের কোশ্চেন দেয়, নিচে কোন উদ্ভিদ কোষের জন্য সত্য, নিচে কোন প্রাণী কোষের জন্য সত্য, নিচে কোন সত্য নয়, কোনটি কি নয়, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা এটা সবাই মেহেরবানি করে কথা বলবেন। এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা একটু মেহেরবানি করে কথা বলবেন। আমি তাহলে নেক্সট স্লাইডে চলে যাবো। এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। আমি তাহলে পরবর্তী স্লাইডে চলে যাব, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। আচ্ছা, এরপরে শ্রীপনা, তারপর সঞ্জিতা, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলুন। ওকে, এরপরে দেখেন, পরে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ভাই, সেটা হচ্ছে কোষের আয়তন নিয়ে পরীক্ষার মধ্যে কোশ্চেন দেব। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন আমি আপনাদের জন্য স্লাইডটা সাজাইছি কোষের আয়তন থেকে। যেমন দেখেন, পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয় সবচেয়ে বড় কোষ কি, সবচেয়ে ছোট কোষ কি, উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ কি, মানবদেহের মধ্যে সবচেয়ে লম্বা কোষ কি,
মানবদেহের মধ্যে ক্ষুদ্রতম কোষ কি? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়। তো আমরা সাথে একটু সময় আমরা লিখবো। দেখেন পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয় সবচেয়ে বড় কোষ কোনটা, একটু লিসেন, একটু মুখস্থ করে ফেলেন। সবচেয়ে বড় কোষ কোনটা? অবশ্যই মাথায় রাখবেন সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। ক্লিয়ার? সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। ভালো কথা। এখন এই যে এর যে আকারটা অবশ্যই আপনাকে মাথা রাখতে হবে। উট পাখির ডিমের কত? 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। ঠিক আছে? এটা কিন্তু আমাদের উট পাখির ডিম, আমাদের আকারটা চাই। আচ্ছা, এরপরে আমি চলে আসি সবচেয়ে ছোট কোষ কোনটা। সবচেয়ে ছোট কোষ কোনটা, এটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। সবাইটা কমেন্ট করি। সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। আবার বলতেছি উচ্চারণটা, সবাই একটু মুখস্থ করেন, খাতার মধ্যে লেখেন, কমেন্ট করেন। সবচেয়ে ছোট কোষ কোনটা বলেন? সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম বা পিপিএলও। কি বললাম? পিপিএলও। কি বলছি বলেন তো? পিপিএলও। পিপিএলও ফুল অ্যাব্রিভিয়েশনটা কি বলছি বলেন তো? প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। কি বলছি? প্লিউরো নিউমোনিয়া লাইক হচ্ছে অর্গানিজম। ঠিক আছে? পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে সবচেয়ে ছোট কোষকে আমরা কি বলবো? অবশ্যই মাথায় রাখবেন সবচেয়ে ছোট কোষকে আমরা পিপিএলও বলবো। কি অবস্থা! রাজীব দা, রাজীব দা কলম লেখে না, সমস্যা করতেছে। কলম লেখে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সবচেয়ে ছোট কোষ কোনটা? সবচেয়ে ছোট কোষ হচ্ছে স্লাইডের সমস্যা, কলম সমস্যা। আচ্ছা, তো দেখেন যেটা বলতেছিলাম আমি একটু, সবচেয়ে বড় কোষ কি, সবচেয়ে ছোট কোষ কি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন সবচেয়ে ছোট কোষ হচ্ছে আমাদের সমস্যা, টাচের সমস্যা হচ্ছে। আচ্ছা দেখেন যেটা কথা বলতেছিলাম সবচেয়ে ছোট, আমরা কি হলো, আচ্ছা একটু টেকনিক্যালি প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করেন। বোর্ডটা অফ হয়ে গেছে, আমি দিচ্ছি।
আচ্ছা, তো বোর্ডটা ঠিক হোক, আমাদের সমস্যা না, বোর্ডে একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। একটু বলেন যে আপনাদের পড়াশোনার কি অবস্থা, আপনাদের সবার শরীর স্বাস্থ্যের কি অবস্থা বলেন। শুধু তো সবসময় পড়াশোনা নিয়ে বকাঝকা করি, মনে মনে বলেন যে না পাপ্পু ভাই শুধু বকাঝকা করে, পাপ্পু ভাই এসে ঝাড়ি মারে যে ভাইয়া কেন নোট দিল না, এই দিল না। ভাইয়া দেখেন, নোটের কথা তো আপনাদের ভালোর জন্যই বলি, তাই না? আচ্ছা যাই হোক, আপনাদের শরীর স্বাস্থ্য সবার কি অবস্থা সেটা বলেন। শরীর স্বাস্থ্যের কি অবস্থা, বাসার সবাই কেমন আছে একটু কথা বলেন, এবং সব প্রিপারেশনের কি অবস্থা, পড়াশোনার কি অবস্থা একটু কথা বলেন। ঠিক আছে, সবাই একটু কথা বলি আমরা। তো বোর্ডটা ঠিক হলে আমি ক্লাসে চলে আসতেছি। অলরেডি কিন্তু আমাদের বায়োলজি সেকেন্ড পার্ট অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। প্রত্যেকটা অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ করে এবার ক্লাসগুলো সাজানো হয়েছে। সবচেয়ে ম্যাক্সিমাম যে কথাটা হচ্ছে যে এবার কিন্তু আমাদের যে স্লাইডগুলো, সেই স্লাইডগুলো কিন্তু একেবারে এক্সেপশনাল স্লাইড করা হয়েছে। প্রত্যেকটা স্লাইড খুবই ভেবে চিন্তা করে করা হয়েছে, প্রত্যেকটা স্লাইডে প্রত্যেকটা সেন্টেন্স খুব ভেবে চিন্তা করা হয়েছে। মানে এই জন্য করা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমে কিন্তু আসছে, এইভাবে কিন্তু স্লাইডটা সাজানো হয়েছে। তো কেউ যদি স্লাইডগুলো যদি খুব ভালো করে পড়ে, অবশ্যই যদি আমাদের পরীক্ষাগুলো দেয় তাদের কিন্তু চান্সটা কিন্তু অবশ্যই আপনাদের হবে। শুধু সেটা বায়োলজি না, কেমিস্ট্রি বলেন, ফিজিক্স বলেন, তারপর ম্যাথ বলেন, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এবার খুবই দুর্দান্ত ভাবে আমাদের টিচার্স প্যানেলগুলো আপনাদের ক্লাস নিয়ে যাচ্ছে। তো কিন্তু আপনাদের তো পড়াশোনা করতে হবে, আপনাদেরকে সে এফোর্টটা রাখতে হবে। সময় কিন্তু খুব কম। অলরেডি কিন্তু যারা এবার এসএসসি 25 পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু পরীক্ষা কিন্তু বলতে গেলে অলরেডি বায়োলজি সেকেন্ড পার্ট আপনাদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তাদের কদিন পরে কিন্তু তারা ভর্তি পরীক্ষা হয়ে যাবে। তো আপনারা জানেন এবার কিন্তু ভর্তি পরীক্ষাগুলো সম্ভবত ফেব্রুয়ারির আগেই কিন্তু সব শেষ হয়ে যাবে, কারণ প্রবাবলি মার্চের দিকে কিন্তু আমাদের ইলেকশন হতে যাচ্ছে। তো সে বুঝতে পারতেছেন সময়টা কিন্তু বলতে গেলে 1 বছরও মানে খুবই কম। আচ্ছা আচ্ছা, আপনি এমন ভাবে বললেন, আপনার কথা শুনে আরেকটু বেশি সিরিয়াস হই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, আমাদের কিন্তু পরীক্ষাগুলো ভাইয়া ফেব্রুয়ারির মধ্যে সব কিন্তু ক্লোজ করে ফেলবে, ঠিক আছে? কারণ আপনারা জানেন ফেব্রুয়ারি শেষের দিকে রমজান, এরপরে আপনাদের ঈদ, এরপরে ইলেকশন, ঠিক আছে? তো একটু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করেন। আচ্ছা, সবারই ঠান্ডা জ্বর চলতেছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা স্লাইডটা অলরেডি ইনশাআল্লাহ আমাদের ঠিক হয়ে গেছে, আমরা পড়ার মধ্যে চলে আসে। আচ্ছা, তো যেটা কথা বলতেছিলাম ভাই, দেখেন একটু কথাটা, যেটা কথা বলতেছিলাম, থ্যাংক ইউ। ওকে, যেটা বলতেছিলাম দেখেন, সবাই আমরা পড়ার মধ্যে চলে আসে। সবচেয়ে ছোট কোষ কোনটা বলেন তো ভাই? সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। হ্যাঁ, সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম বা পিপিএলও। অনেক সময় আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু দেয় ভাই পিপিএলও। পিপিএলও এর ফুল অ্যাব্রিভিয়েশনটা কি? সবাই কথা বলি, পিপিএলও ফুল অ্যাব্রিভিয়েশনটা কি? পিপিএলও ফুল অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। পিপিএলও ফুল অ্যাব্রিভিয়েশনটা কি? প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আচ্ছা, এরপর দেখেন তাহলে এই দুটো ক্লিয়ার কিনা এটা কথা বলেন, সবাই মুখস্থ হয়েছে কিনা এটা কথা বলেন। সবচেয়ে ছোট কোষ কি? যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় সবচেয়ে ছোট কোষ কি, সবচেয়ে বড় কোষ কি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু আমাদের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে ছোট কোষ কোনটা, সবচেয়ে বড় কোষ কোনটা, হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের কিন্তু দেয়। আচ্ছা, এরপরে দেখেন আমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ কোনটা, এটা কোশ্চেন দিতে পারে। পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে উদ্ভিদের মানব দেহের মধ্যে সবচেয়ে লম্বা কোষ কোনটা। দেখেন আমাদের পরীক্ষার মধ্যে যে কোশ্চেন দেয় উদ্ভিদের মধ্যে, বলেন তো উদ্ভিদের মধ্যে সবচাইতে বড় কোষ কোনটা, একটু আমরা কথা বলবো। দেখেন উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ কোনটা? উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে এসিটাবুলারিয়া। আমি বলতেছি উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে এসিটাবুলারিয়া। এসিটাবুলারিয়া নামক শৈবাল। আমি বলতেছি উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ কোনটা বলছি বলেন তো? সবাই কমেন্ট করবেন, খাতার মধ্যে লিখবেন এসিটাবুলারিয়া। আমার একবার কোশ্চেন দেয় এসিটাবুলারিয়া এটা আসলে কি? এটা এক ধরনের শৈবাল। এটা কত? 5 থেকে 10 সেন্টিমিটার, ঠিক আছে? মানব দেহের মধ্যে সবচেয়ে লম্বা কোষ কি? আমি বলতেছি মানব দেহের মধ্যে সবচাইতে লম্বা কোষ কি? অবশ্যই মাথা রাখবেন, মানব দেহের মধ্যে সবচাইতে লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন, 1.37 মিটার পর্যন্ত লম্বা। যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় মানব দেহের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র কোষ কি? মানব দেহের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র কোষ হচ্ছে আমাদের হলো অনুচক্রিকা, ঠিক আছে? এখন দেখেন এখানে পরীক্ষার মধ্যে অনেক সময় কোশ্চেন দিতে পারে আমাদের মানব দেহের মধ্যে সবচাইতে বড় কোষ কোনটা আর মানব দেহের মধ্যে সবচাইতে হলো ছোট কোষ কোনটা। একটু দেখেন মানব দেহের মধ্যে সবচাইতে বড় কোষ কোনটা, এখানে কিন্তু অপশন মোটর নিউরন থাকে, অনেক সময় হচ্ছে ডিম্বাণু থাকে। অবশ্যই কিন্তু আমরা দাগাবো কোনটা বলেন তো ভাই?
মোটর নিউরনটা দাগাবো। আর সবচেয়ে ছোট কোষ কোনটা মানবদেহে? অবশ্যই কিন্তু সেক্ষেত্রে অ্যান্সার কি হবে বলেন তো? অনুচক্রিকা হবে। ঠিক আছে, এগুলো কিন্তু ভুল করা যাবে না, অনেক সময় ভুল করি আমরা। বলতেছি সবচেয়ে বড় কোষ কি, সবচেয়ে ছোট কোষ কি, উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ কি, মানবদেহের মধ্যে সবচেয়ে লম্বা কোষ কি, মানবদেহের ক্ষুদ্রতম কোষ কি, অনুচক্রিকা। আর হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অনুচক্রিকা। আর মানবদেহের মধ্যে সবচেয়ে বড় কোষ কি, আর সবচেয়ে ছোট কোষ কোনটা বলেন তো? মানবদেহের সবচেয়ে ছোট কোষ হচ্ছে আমাদের হলো অনুচক্রিকা। ঠিক আছে, ওকে। এরপরে আমি আপনাদের আদর্শ একটা উদ্ভিদ কোষের কি কি আছে বা কি কি নাই এটা নিয়ে আমি একটু কথা বলতেছি আপনাদেরকে। দেখেন, একটা আদর্শ উদ্ভিদ কোষ, যেহেতু আমরা উদ্ভিদ বিজ্ঞান পড়তেছি, উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ কোষকে নিয়ে আমরা আলোচনা করবো, তাই না? দেখেন সবাই একটু, একটা উদ্ভিদ কোষের ভিতরে বেসিক্যালি কিন্তু দুটো পোর্শন থাকে আমাদের। কি বললাম? উদ্ভিদ কোষের ভিতরে আমাদের দুটো পোর্শন থাকে। একটা হচ্ছে যে জড় অংশ থাকে, এবং আরেকটা অংশ কি আছে বলেন তো? সজীব বস্তু আছে। এবং উদ্ভিদের এই যে সজীব বস্তু, সেটাকে আমরা কিন্তু কি বলি বলেন তো ভাই? প্রোটোপ্লাজম বলি। উদ্ভিদের এই যে সজীব বস্তু, উদ্ভিদের এই যে সজীব বস্তু, এটাকে আমি কি বলবো? প্রোটোপ্লাজম বলবো। বুঝার চেষ্টা করেন। আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন মানবদেহের। হ্যাঁ, এখানে জানি এখানে সবচেয়ে ছোট কোষ। আচ্ছা, একটু যদি কথা যদি বলি, অনুচক্রিকা কিন্তু আমি যদি একটু যদি কথা বলি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। বুঝার চেষ্টা করেন, এই অনুচক্রিকাটা কিন্তু কোষ নয়, সেই হিসাবে আপনার কিন্তু শুক্রাণুটা দেওয়া আছে। কিন্তু যদি আমাদের অনুচক্রিকাও অপশন থাকে, শুক্রাণু অপশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি অনুচক্রিকাটাই দাগাবো। ক্লিয়ার কিনা? উজ্জ্বল একটা কথা বলবেন। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন, যে কথা বলতেছিলাম, আমাদের উদ্ভিদ কোষে কিন্তু ভাই দুটি অংশ। আচ্ছা, নেটের সমস্যা হচ্ছে একটু। উদ্ভিদ কোষে দুটি অংশ, একটা জড় অংশ, একটা হচ্ছে কি অংশ বলেন তো ভাই? সজীব অংশ বা প্রোটোপ্লাজম। মানে আমাদের উদ্ভিদ কোষে দুটি অংশ, একটা জড় অংশ আর একটা সজীব অংশ বা প্রোটোপ্লাজম। আচ্ছা, এখন দেখেন, এই যে যে জড় অংশ, এই জড় অংশের ভিতরে আমাদের দুই ধরনের পদার্থ আমরা দেখতে পারবো। আমরা কি দেখতে পারবো? কোষ প্রাচীর দেখতে পারবো, এবং কোষস্থ মানে কোষের ভিতরে কিছু নির্জীব বস্তু আমরা দেখতে পারবো। আমার কথা বুঝেন? মানে আমাদের এই যে জড় অংশের ভিতরে দুটি অংশ আছে, একটা হলো কোষ প্রাচীর আর হলো কোষস্থ নির্জীব। পরীক্ষা আমাদের কোশ্চেন দেয়, কোষ প্রাচীর এটা কি সজীব নাকি জড়? বলেন, কোষ প্রাচীর সজীব না? অবশ্যই জড়। এবং এই কোষস্থ কিছু নির্জীব বস্তু, মাথা রাখবেন, কোষের ভিতরে পরীক্ষার মধ্যে একবার কোশ্চেন দিয়েছিল, কোষের ভিতরে কত ধরনের নির্জীব বস্তু আছে? অবশ্যই অবশ্যই আপনাদের মাথা রাখতে হবে, কোষের ভিতরে 3 ধরনের নির্জীব বস্তু আছে। কি বললাম? কোষের ভিতরে কত ধরনের নির্জীব বস্তু আছে? 3 ধরনের নির্জীব বস্তু আছে। কি কি আছে? এই জায়গায় আমরা সঞ্চিত পদার্থ দেখতে পারবো, এই জায়গায় আমরা নিঃসৃত পদার্থ দেখতে পারবো, এই জায়গায় আমরা বর্জ্য পদার্থ দেখতে পারবো। বুঝেন? কোষের ভিতরে সবাই ক্লাসে আসেন, কোষের ভিতরে কয় ধরনের পদার্থ দেখতে পারবো? 3 ধরনের পদার্থ, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, কোষের ভিতরে কি কি ধরনের সঞ্চিত পদার্থ আছে, কোষের ভিতরে কি কি ধরনের নিঃসৃত পদার্থ আছে, কোষের ভিতরে কি কি ধরনের বর্জ্য পদার্থ আছে, কোনটি সঞ্চিত পদার্থ, কোনটি নিঃসৃত পদার্থ, কোনটি বর্জ্য পদার্থ। ঠিক আছে, এখন দেখেন আমি একটু যদি বলি, কোষের ভিতরে যে নিঃসৃত পদার্থ আছে, একদমই একুরেটলি ভাবে আপনাদের মাথায় রাখতে হবে, কোষের ভিতরে 4 ধরনের নির্জীব পদার্থ আছে। মনে রাখার সূত্র হচ্ছে PENS। ঠিক আছে, কেন ভাই? কেন ভাই? পি ফর কি? পিগমেন্ট। ই ফর কি ভাই? এনজাইম। এন ফর কি? নেকটার। এস ফর কি বলছি বলেন তো? হরমোন। এস ফর কি বলছি বলেন তো ভাই? হরমোন। তাহলে কোষের ভিতরে আমরা কয় ধরনের নির্জীব পদার্থ পাবো? সবাই একটু কথা বলে মেহেরবানি করে সবাই একটু কমেন্ট করেন, লিখবেন, খাতার মধ্যে লিখবেন, মুখস্থ হয়ে যাবে। কোষের ভিতরে 4 ধরনের নির্জীব পদার্থ থাকে। মনে রাখার সূত্রটা কি বলছি? PENS। পি ফর পিগমেন্ট, বলেন পি ফর পিগমেন্ট, ই ফর এনজাইম, এন ফর নেকটার, এবং এস ফর হরমোন। আচ্ছা, খুব ভালো কথা। এখন দেখেন ভাই, কোষের ভিতরে আমরা বর্জ্য পদার্থ পাই। তো কোষের ভিতরে কি কি ধরনের বর্জ্য পদার্থ ভাই বলেন? ধন্যবাদ ফাতেমা ইসলাম, সঞ্জানা সেঞ্চুরিকে। এখানে আমরা রেজিন পাবো, এখানে ল্যাটেক্স পাবো, এখানে গাম পাবো, এবং ট্যানিন পাবো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ। আর সঞ্চিত পদার্থ আমরা সবাই জানি কার্বনের বা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। তো এইটাও কিন্তু স্পেসিফিক পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, কোষের ভিতরে
কত ধরনের সঞ্চিত পদার্থ থাকে? সবাই একটু মেহেরবানি করে কথা বলি। কোষের ভিতরে কত ধরনের সঞ্চিত পদার্থ থাকে? 3 ধরনের সঞ্চিত পদার্থ থাকে। কি কি থাকে? কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, কি থাকে? লিপিড থাকে। ভালো কথা। আমাদের প্রোটোপ্লাজমের ভিতরে কয়টা অংশ আছে? এটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। প্রোটোপ্লাজমের ভিতরে আমাদের 3টি অংশ আছে। কি কি আছে? আমাদের কোষ ঝিল্লি আছে, সাইটোপ্লাজম আছে এবং কি আছে? নিউক্লিয়াস আছে। তো আমাদের কিন্তু বেশি সমস্যা হয় এই কোষ প্রাচীর আর কোষ ঝিল্লিটা নিয়ে। অনেক সময় ভাবি যে কোষ প্রাচীর বা কোষ ঝিল্লি মনে হয় একই, আসলে কিন্তু একই না। প্রোটোপ্লাজমের অংশ হলো কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি একটা সজীব অংশ, আর কোষ প্রাচীর কিন্তু নির্জীব অংশ। এই যে দেখেন আমাদের সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের ভিতরে আমাদের 2টি পার্ট আছে। একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা বা কি বলছি বলেন তো ভাই? সাইটোসল। সাইটোপ্লাজমের মাতৃকা বা সাইটোসল। এবং সাইটোপ্লাজমের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। তো কোষ ঝিল্লির ভিতরে আমরা সাইটোপ্লাজমের মাতৃকা দেখতে পারবো এবং এছাড়া কি দেখতে পারবো বলেন তো? সাইটোসলও দেখতে পারবো, বিভিন্ন ধরনের অঙ্গাণু দেখতে পারবো। এই যে অঙ্গাণু যে আছে, এই জায়গায় ঝিল্লি বদ্ধ অঙ্গাণু আছে এবং এই জায়গায় কি আছে বলেন তো? ঝিল্লি বিহীন অঙ্গাণু আছে। একটু দেখেন আপনারা, ঝিল্লি বদ্ধ অঙ্গাণু আছে এবং ঝিল্লি বিহীন হচ্ছে অঙ্গাণু আছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে নিউক্লিয়াস, হ্যাঁ, এই যে আমাদের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের অংশ আসলে কয়টা? এটা কিন্তু পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, বেসিক কথা। সবাই একটু কথা বলি, নিউক্লিয়াসের অংশ কয়টা? অবশ্যই মাথায় রাখতে হবে, নিউক্লিয়াসের অংশ কিন্তু 4টা। কি আছে ভাই? নিউক্লিয়ার ঝিল্লি আছে, নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওলাস আছে, ক্রোমাটিন তন্তু আছে। ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসের কয়টি অংশ? একটু সবাই আমরা কথা বলি, বলেন নিউক্লিয়াসের কয়টি অংশ? নিউক্লিয়াসের 4টি অংশ। এই জায়গায় নিউক্লিয়ার ঝিল্লি আছে, নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু। বেসিক্যালি ক্রোমাটিন তন্তু অনেক সময় ক্রোমোজোম ধারণ করে। এই স্লাইডটা সবাই ক্লিয়ার এখানে একটু কথা বলবেন মেহেরবানি করে। পরে চলে যাচ্ছে, দেখেন এখানে আমি একটা কথা বলবো, প্লাজমোডেজমাটাটা কি? এই কোশ্চেনটা কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরে দিয়েছিল। 2টি পাশাপাশি কোষের সংযোগ রক্ষা করে কে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখেন কোশ্চেনে কি দেওয়া আছে? 2টি পাশাপাশি কোষের কে সংযোগ আসলে রক্ষা করে? এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই কথা বলি, 2টি পাশাপাশি কোষের সংযোগ রক্ষা করে কে? সবাই একটু কমেন্ট করব, খাতার মধ্যে লিখবো প্লাজমোডেজমাটা এসে কি করতেছে? 2টি পাশাপাশি কোষের মধ্যে সংযোগ রক্ষা করে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, জাহাঙ্গীরনগর দিয়েছিল। পরীক্ষার মধ্যে আরেকটা দেয়, কোষ প্রাচীরের সেলুলোজের পরিমাণ কত? কোষ প্রাচীরের হেমিসেলুলোজের পরিমাণ। যেমন এই কোশ্চেনটা আমাদের বিইউপিতে দিয়েছিল 21-22-এ, এই কোশ্চেনটা 23-24-এ দিয়েছিল হেমিসেলুলোজের পরিমাণ। একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, কোষ প্রাচীরে সবচাইতে, সবাই একটা কথা বলবেন, বোঝার চেষ্টা করেন, কোষ প্রাচীরে সবচাইতে বেশি পরিমাণে যে জিনিসটা থাকে সেটা কি ভাই? সেটা কি ভাই? কথা বলেন। কোষ প্রাচীরে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে ভাই? সেলুলোজ থাকে। এই সেলুলোজের পরিমাণ কত পার্সেন্ট ভাই? 40%। সেলুলোজের পরিমাণ কত পার্সেন্ট? 40%। আচ্ছা, যদি সেলুলোজের পরিমাণ 40% হয়, তাহলে পরীক্ষার মধ্যে যে কোশ্চেন দেয় হেমিসেলুলোজের পরিমাণ কত পার্সেন্ট ভাই? একটা জিনিস আজকে থেকে মাথা রাখবেন, বায়োলজিতে হেমি মানে হলো অর্ধেক, তার মানে কি ভাই? 40-এর অর্ধেক। তার মানে হেমিসেলুলোজের পরিমাণ অবশ্যই কত পার্সেন্ট হবে? 20%। একেবারে ঠোঁটের কিনারায় রাখবেন, সেলুলোজের পরিমাণ 40% হলে হেমিসেলুলোজ সেলুলোজের অর্ধেক মানে কত পার্সেন্ট? 20%। ক্লিয়ার? ওকে, ধন্যবাদ সঞ্জনা সেঞ্চুরিকে। দেখেন কোষ প্রাচীর হলো ডেফিনেটলি উদ্ভিদ কোষে অনন্য বৈশিষ্ট্য। কোষ প্রাচীর কিন্তু কখনোই প্রাণী কোষে থাকে না। দেখেন এই 3টা লাইন থেকে পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় ছত্রাকে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? দেখেন অবশ্যই মাথায় রাখবেন, উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে ভাই সেলুলোজ। সবাই কমেন্ট করি, বলেন উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে ভাই সেলুলোজ। আর হচ্ছে ব্যাকটেরিয়ার
কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকন, আর ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে ভাই কাইটিন। ঠিক আছে, না বলতেছি উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ, ব্যাকটেরিয়ার হচ্ছে পেপটিডোগ্লাইকন, আর ছত্রাকের কি বলছি বলেন তো, কাইটিন। ক্লিয়ার কিনা একটু কথা বলবেন সবাই, ক্লিয়ার কিনা একটু কথা বলবেন সবাই, ঠিক আছে ওকে। এরপর দেখেন কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা কিন্তু সবাই জানি কোষ প্রাচীরের প্রধান উপাদান কিন্তু ভাই সেলুলোজ, অনেকগুলো সেলুলোজ নিয়ে সেলুলোজ চেইন হচ্ছে, অনেকগুলো সেলুলোজ চেইন নিয়ে ক্রিস্টালাইন মাইসেলি হচ্ছে, অনেকগুলো ক্রিস্টালাইন মাইসেলি নিয়ে মাইক্রোফাইব্রিল হচ্ছে, অনেকগুলো মাইক্রোফাইব্রিল নিয়ে ম্যাক্রোফাইব্রিল হচ্ছে, অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল তন্তু বা ফাইবার হচ্ছে। এটা কিন্তু একটা সিকোয়েন্স। তার মানে একটু যদি কথা বলি আপনাদেরকে পরীক্ষার মধ্যে কোশ্চেন আপনাদের দিতে পারে ভাই, অনেকগুলো সেলুলোজ নিয়ে আমাদের কি হচ্ছে বলেন তো, সেলুলোজ। অনেকগুলো সেলুলোজ নিয়ে আমাদের কি হচ্ছে, সেলুলোজ চেইন হচ্ছে। ঠিক আছে, অনেকগুলো সেলুলোজ নিয়ে আমাদের কি হচ্ছে, ক্রিস্টালাইন মাইসেলি হচ্ছে, ক্রিস্টালাইন মাইসেলি হচ্ছে। অনেকগুলা মাইসেলি নিয়ে আমাদের কি হচ্ছে বলেন তো, মাইক্রোফাইব্রিল হচ্ছে। ঠিক আছে, অনেকগুলো মাইক্রোফাইব্রিল নিয়ে আমাদের কি হচ্ছে বলেন তো, ম্যাক্রোফাইব্রিল হয়। অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল নিয়ে আমাদের কি হচ্ছে, তন্তু হয়। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাই, এরপর আমি পরে চলে আসি প্লাস্টিড নিয়ে চলে আসবো, কারণ এখান থেকে সবগুলা যেগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আজকে স্লাইডটা সাজানো হয়েছে। প্লাস্টিড নিয়ে যদি আমি আপনাদের সামনে একটু যদি কথা বলি, দেখেন প্লাস্টিড, অবশ্যই প্লাস্টিডের নাম আমরা সবাই শুনছি এবং আমরা এ কথাটা কিন্তু জানি, প্লাস্টিড কিন্তু উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিড কি ভাই, উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। এই প্লাস্টিড হচ্ছে যে আমাদের হচ্ছে যে দুই ধরনের প্লাস্টিড। আচ্ছা, প্লাস্টিডকে আমরা বেসিক্যালি কি বলি, সবাই যদি একটু কথা যদি বলি, বলেন তো প্লাস্টিডকে আমরা কি বলবো? অবশ্যই মাথা রাখবেন, প্লাস্টিডকে আমি কোষের রান্নাঘর বলবো। কোষের কি ঘর, রান্নাঘর। আমি বসে ভাইয়া ডাইনিং রুম না, এটা কিচেন রুম। কোষের কিচেন রুম কোনটা, সবাই কথা বলে, কোষের কিচেন রুম হচ্ছে আমাদের প্লাস্টিড, হচ্ছে কোষের কিচেন রুম। আচ্ছা, প্লাস্টিড আবার দুই প্রকার ভাই, একটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড এবং আরেকটা হচ্ছে বর্ণযুক্ত প্লাস্টিড। তাহলে কোষের ভিতরে একটা বর্ণহীন প্লাস্টিড, একটা কি ভাই, বর্ণযুক্ত প্লাস্টিড। দেখেন ব্যাপারটা, বর্ণহীন যে প্লাস্টিড, এই বর্ণহীন প্লাস্টিডকে আমি কি বলবো, সবাই একটা কমেন্ট করবেন। বর্ণহীন প্লাস্টিডকে আমি কি বলবো, অবশ্যই মাথা রাখবেন, বর্ণহীন প্লাস্টিডকে আমি লিউকোপ্লাস্ট বলবো। দিস ইজ দ্য পয়েন্ট। বর্ণহীন প্লাস্টিডকে আমি কি বলবো, লিউকোপ্লাস্ট বলবো। ঠিক আছে, দেখেন, এবং আমাদের বর্ণযুক্ত প্লাস্টিড বুঝতে পারতেছেন আপনারা, এই জায়গায় একটা থাকবে সবুজ রঙের, আর সবুজ কালার বাদে অনেকগুলো থাকবে। ব্যাপারটা শুনেন, বর্ণহীন প্লাস্টিডকে আমরা কি বলতেছি, লিউকোপ্লাস্ট বলবো। এবং এই লিউকোপ্লাস্টের প্রধান ফাংশন কি, একটু সবাই কথা বলবেন। এই লিউকোপ্লাস্টের প্রধান কাজটা কি আসলে, অবশ্যই মাথা রাখবেন। লিউকোপ্লাস্টের প্রধান কাজ হলো খাদ্যটাকে সঞ্চয় করা। ক্লিয়ার? লিউকোপ্লাস্টের প্রধান কাজ কি বলছি বলেন তো, লিউকোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে খাদ্যটাকে হলো সঞ্চয় করা। আচ্ছা, ভালো কথা। আর এরপরে দেখেন, আমি কিন্তু প্রথমেই কিন্তু আপনাদের বলছিলাম সঞ্চয়কৃত খাদ্য কিন্তু তিন প্রকার, শর্করা, প্রোটিন আর লিপিড। কেউ আসতেছে সে শর্করা সঞ্চয় করে, কেউ প্রোটিন সঞ্চয় করে, কেউ লিপিড সঞ্চয় করে। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলে, প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলে, লিপিড সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলে। পরীক্ষার জন্য অনেক কোশ্চেন দেয়, অবশ্যই মাথায় রাখবেন ভাই।
শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে আমি কি বলবো? অ্যামাইলোপ্লাস্ট বলবো। কি বলবো? অ্যামাইলোপ্লাস্ট বলবো। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে অ্যালিউরোপ্লাস্ট বলবো। লিপিড সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলবো? ইলায়োপ্লাস্ট বলবো। শর্করা সঞ্চয়কারী অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট বলবো। দেখেন পরীক্ষার মধ্যে এই এক্সাম্পলগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যামাইলোপ্লাস্টের উদাহরণ কোনটা, অ্যালিউরোপ্লাস্টের উদাহরণ কোনটা, ইলায়োপ্লাস্ট অনেকবার আমাদের জাহাঙ্গীরনগরের কোশ্চেনটা দিয়েছে, খুব পছন্দ করে এই কোশ্চেনটা দিতে। ইলায়োপ্লাস্ট কোথায় পাওয়া যায়? এটা সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, বলেন ইলায়োপ্লাস্ট পাচ্ছি কোথায়? সূর্যমুখীর বীজে। অ্যালিউরোপ্লাস্ট কোথায় পাচ্ছি? ভুট্টা ডালে পাচ্ছি। অ্যামাইলোপ্লাস্ট কোথায় পাচ্ছি? আলু চালে পাচ্ছি। ঠিক আছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখেন ক্রোমোপ্লাস্টটা কি ভাই? সবুজ কালার বাদ দিয়ে যার কালার আছে, সবুজ কালার বাদ দিয়ে যা কালার আছে সবগুলা কালার হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। তো ক্রোমোপ্লাস্টের ভিতরে রোডোপ্লাস্ট আছে, ফিওপ্লাস্ট আছে, জ্যান্থোপ্লাস্ট আছে এবং ক্যারোটিনোপ্লাস্ট আছে। পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয় রোডোপ্লাস্টের কালার কি? লাল। ফিওপ্লাস্টের কালার কি? বাদামি। জেন্থোপ্লাস্টের কালার কি? হলুদ। ক্যারোটিনোপ্লাস্টের কালার কি? কমলা। বুঝতে পেরেছেন? দেখেন পরীক্ষার মধ্যে কোশ্চেন রোডোপ্লাস্টের কালার কি? রোডোপ্লাস্ট, রোডোপ্লাস্টের কালার কি? লাল। ফিওপ্লাস্টের কালার কি? বাদামি। জ্যান্থোপ্লাস্টের কালার কি? হলুদ। ক্যারোটিনোপ্লাস্টের কালার কি বলেন তো? কমলা। ঠিক আছে, ওকে। দেখেন এটা যেটা ক্লিয়ার, ক্লিয়ার কিনা কথা? ক্লোরোপ্লাস্ট সবুজ, এটা ক্লিয়ার কিনা? সবাই এটা কথা বলবেন। এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা? এটা কথা বলবেন। এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা? এটা কথা বলবেন। সবাই সবাই এটা কথা বলবেন। স্লাইডটা ক্লিয়ার কিনা? সবাই কথা বলবেন। ওকে, আমরা পরের স্লাইডে চলে আসবো, পারঅক্সিজমে চলে আসবো। দেখেন পারঅক্সিজম কি? দেখেন যেসব ধরনের কোষে বিদ্যমান থাকবে বৃক্ক যকৃত কোষে অধিক পরিমাণে থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এটা তৈরি। দেখেন পারঅক্সিজমটা পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয়, পারঅক্সিজম আমাদের কোন কোন জায়গায় বেশি থাকে? পারঅক্সিজম, পারঅক্সিজম কোন জায়গায় বেশি থাকে? অবশ্যই মাথা রাখবেন আপনারা। পারঅক্সিজম বৃক্ক বৃক্ক ও যকৃত কোষে, বৃক্ক ও যকৃত কোষে বেশি থাকে। পারঅক্সিজম কোথায় থাকে? যকৃত মানে বৃক্ক আর যকৃত কোষে সবচেয়ে বেশি থাকতেছে কে? এটা কথা বলি, বৃক্ক ও যকৃত কোষে সবচেয়ে বেশি থাকতেছে কি? পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেন বৃক্ক আর যকৃত কোষে সবচাইতে বেশি থাকতেছে কি বলেন তো? পারঅক্সিজম। সবচেয়ে বেশি কি থাকতেছে বলেন তো? পারঅক্সিজম সবচাইতে বেশি থাকতেছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন পারঅক্সিজমে এক বিশেষ ধরনের এনজাইম থাকে। সে এনজাইমটার নাম কি বলেন তো? ক্যাটালেস। সে বেসিক্যালি কি করে? হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেনে তৈরি করে। এই লাইনটা কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গোদায়। সবাই ক্লাসে আসেন কিন্তু, এত বারবার এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। পরে তো এগুলো কোশ্চেন হা করে থাকবেন। সবাই ক্লাসে আসেন। ওকে, দেখেন যেটা বলতেছিলাম, পরীক্ষার মধ্যে কোশ্চেন বিষাক্ত হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেন কে তৈরি করতেছে বলেন তো? পারঅক্সিজেন। ঠিক আছে, পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় অক্সিজেনের ঘনত্ব, কথা বলেন অক্সিজেনের ঘনত্ব কে নিয়ন্ত্রণ করে? এটা তো জাহাঙ্গীর অনেকবার দিয়েছিল। বলেন অক্সিজেনের ঘনত্ব কে নিয়ন্ত্রণ করে? কোষের অক্সিজেনের ঘনত্ব কে নিয়ন্ত্রণ করে? বলেন কোষের অক্সিজেনের ঘনত্ব, কোষের অক্সিজেনের ঘনত্ব কে নিয়ন্ত্রণ করে? অবশ্যই মাথা রাখবেন, কোষের অক্সিজেনের ঘনত্ব কে নিয়ন্ত্রণ করতেছে?
পার অক্সিজেন হচ্ছে কোষের অক্সিজেনের ঘনত্ব সে কি করতেছে বলেন তো, নিয়ন্ত্রণ করতেছে। ওকে, এরপরে আমি পরের কোশ্চেন চলে যাচ্ছে, কোষ গহ্বর নিয়ে চলে আসছে। দেখেন একটু ব্যাপারটা, কোষ গহ্বর যদি বলি, দেখেন বুঝার চেষ্টা করেন। ক্লাস এত কম কেন বুঝলাম না, আমি কিছু বুঝতেছি না আসলে কেন ভাই। আমি কিন্তু ক্লাস থেকে চলে যাবো কিন্তু। দেখেন কোষ গহ্বর যদি কথা যদি বলি, মানে সাইটোপ্লাজমের ফাঁকা স্থানকে আমরা ডেফিনেটলি কোষ গহ্বর বলবো। প্রাণী কোষে অসংখ্য ছোট ছোট কোষ গহ্বর থাকে, কিন্তু উদ্ভিদ কোষে কোষ গহ্বর ছোট গহ্বর। মোট কথা প্রাণী কোষে কোষ গহ্বর থাকবে, কিন্তু সেগুলো কি বলছি বন্ধু, ছোট ছোট ভাই। কিন্তু প্রাণী কোষে আমাদের উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা কি থাকে বন্ধু, বড় থাকে। আচ্ছা, এখন দেখেন এই কোশ্চেনটা কিন্তু অনেকবার কোশ্চেন দিয়ে সবাইটা কমেন্ট করবেন, কোষ গহ্বরের আবরণী পর্দার নাম কি? সবাই বলেন। আমরা সবাই জানি কোষ গহ্বরের যে আবরণী যে পর্দাটা আছে, দেখেন কোষ গহ্বরের যে আবরণী পর্দা আছে, সে আবরণী পর্দাটার নাম হচ্ছে টনোপ্লাস্ট। কোষ গহ্বরের যে আবরণী পর্দা আছে সেটার নাম কি বলছি বলেন তো, টনোপ্লাস্ট। এবং কোষ গহ্বরের অভ্যন্তরীণ যে রস, কোষ গহ্বরের যে অভ্যন্তরীণ রস, কোষ গহ্বরের যে অভ্যন্তরীণ রস, সে রসটাকে আমরা কি বলবো বলেন তো, কোষ রস বলবো। কোষ গহ্বরের অভ্যন্তরীণ রসকে আমরা কি বলবো, কোষ রস বলবো। এই কোষ গহ্বরের কাজ কয়টা, তিনটা। সে কোষকে ধারণ করতেছে, বর্জ্য পদার্থ ধারণ করে কোষের পিএইচ রক্ষা করতেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, দেখবেন যে হুবহু কোশ্চেনটা এরকম করে আপনারা পাবেন জাহাঙ্গীরনগর। কোষ এর পিএইচ, দেখেন সবাই কথা বলেন, কোষ এর পিএইচ রক্ষা করে কে বলেন, উজ্জ্বল অ্যান্সার করেন, বলেন কোষ এর পিএইচ রক্ষা করে কে বলেন তো, কোষ এর পিএইচ রক্ষা করে কে? অবশ্যই মাথা রাখবেন, কোষ এর পিএইচ রক্ষা করতেছে হচ্ছে আপনাদের কোষ গহ্বর। কোষের পিএইচ রক্ষা করতেছে কে বলেন তো, কোষ গহ্বর কোষের পিএইচ রক্ষা করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি যদি আপনাদের সামনে নিউক্লিয়াস নিয়ে যদি কথা বলবো, নিউক্লিয়াস নিয়ে পরীক্ষার জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন আমরা কিন্তু সবাই জানি একটা সেলে সাধারণত একটা নিউক্লিয়াস থাকে। আমি কি বলছি, একটা কোষে মনে করেন এই যদি আমাদের একটা কোষ হচ্ছে, হ্যাঁ এই যদি আমাদের একটা কি হচ্ছে বন্ধ, কোষ হচ্ছে, একটা কোষে কিন্তু একটাই কিন্তু আমাদের কি থাকতেছে বন্ধ, নিউক্লিয়াস থাকবে। বুঝেন, এক পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় একটা কোষে কয়টা নিউক্লিয়াস থাকে ভাই, একটা কোষে কিন্তু একটাই কিন্তু আমাদের নিউক্লিয়াস থাকে। কিন্তু কোন কোন কোষে কিন্তু আমাদের নিউক্লিয়াসটা থাকে না। কোন কোন কোষে নিউক্লিয়াসটা থাকে না, পরিণত আরবিসি এবং পরিণত সিপ কোষে কিন্তু আমাদের নিউক্লিয়াস থাকে না। বোঝার চেষ্টা করেন, কিন্তু পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় কোন কোষে, বলেন সবাই কোন কোষে নিউক্লিয়াস থাকে না, সবাই একটু কথা বলবেন, কোন কোষে নিউক্লিয়াস থাকে না, কোন কোষে নিউক্লিয়াস থাকে না? অবশ্যই মাথা রাখবেন, পরিণত আরবিসিতে ও পরিণত সিপ কোষে, পরিণত আরবিসিতে আর পরিণত সিপ কোষে আমাদের নিউক্লিয়াসটা থাকে না। আবার মাথা রাখবেন, কোন কোন কোষে একের বেশি নিউক্লিয়াস থাকে। আমি আবার বলতেছি, কোন কোন কোষে একের বেশি একাধিক, কোন কোন কোষে একাধিক, মানে কি একের বেশি আমাদের কি থাকে বলেন তো, নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। যেমন দেখেন উদ্ভিদ কোষে যদি একের বেশি নিউক্লিয়াস থাকে সেটাকে আমরা কি বলবো, সিনোসাইট বলবো। প্রাণী কোষে যদি একের বেশি নিউক্লিয়াস থাকে আমরা সিনসাইটিয়াম বলবো, ঠিক আছে। যেমন দেখেন উদ্ভিদ কোষে একের বেশি, আমার সাথে সবাই কথা বলবেন, দেখেন উদ্ভিদ কোষে যদি আমাদের উদ্ভিদ কোষে একের বেশি নিউক্লিয়াস থাকলে সে ঘটনাটাকে আমি ভাই কি বলবো, সিনোসাইট বলবো, ঠিক আছে। আর প্রাণী কোষে যদি একের বেশি নিউক্লিয়াস থাকে তাকে আমি কি বলবো, সিনসাইট্রিয়াম বলবো, তাকে ভাই আমি কি বলবো, সিনসাইট্রিয়াম বলবো, ঠিক আছে। দেখেন আমাদের শৈবাল এবং ছত্রাকের ভিতরে আমাদের কি আছে, শৈবাল এবং হচ্ছে ছত্রাক, শৈবালের মধ্যে কি আছে, ভাউসেরিয়া, ঠিক আছে। কি বলছে, ভাউসেরিয়া, তারপর কি বলছি বলেন তো, বট্রিডিয়াম। এগুলোর ভিতরে আমাদের একের বেশি নিউক্লিয়াস থাকে। আর প্রাণী কোষে একের বেশি নিউক্লিয়াস থাকে সে কন্ডিশনটাকে আমি ভাই কি বলবো, সিনসাইটিয়াম বলবো। তো প্রাণী কোষে কোন জায়গায় আমাদের থাকতেছে সবাইটা কথা বলি বলেন তো ভাই, হৃৎপেশি থাকতেছে। কথা বলি প্রাণী কোষে কোন জায়গায় থাকতে, হৃৎপেশি, যেটাকে আমরা কি বলবো, কার্ডিয়াক মাসেলে একের বেশি নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। ওকে, এরপর দেখেন আপনারা, আমি এখানে 1 2 3 4 চারটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লাইন থেকে পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন আসছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, নিউক্লিয়াসটা সাধারণত দেখতে কিরকম হয়? সবাই একটু মেহেরবানি করে কথা বলি ভাই, নিউক্লিয়াসটা দেখতে সাধারণত বৃত্তাকার হয়। সব আপনাদের কনফিউশন করে দেয়।
বৃত্তাকার দেয়, ডিম্বাকার দেয়, গোলাকার দেয় না চক্রাকার দেয়? অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন নিউক্লিয়াসটা দেখতে মাস্ট বি কিসের মতো ভাই? বৃত্তাকার মতো। ওকে, প্রাণীকোষে নিউক্লিয়াসটা কোথায় থাকে? এটা একটা কথা। প্রাণীকোষে নিউক্লিয়াসটা কোথায় থাকে? অবশ্যই মাথায় রাখবেন প্রাণীকোষে নিউক্লিয়াসটা কোষের কেন্দ্রে থাকে। প্রাণীকোষে নিউক্লিয়াসটা কোথায় থাকে? সে কোষের কেন্দ্রে থাকতেছে। আর উদ্ভিদ কোষে কোথায় থাকতেছে? উদ্ভিদ কোষে হচ্ছে আমাদের কোষ গহ্বরের এক পাশে থাকে। কোষ গহ্বরের কোথায় থাকতেছে? এক পাশে থাকে। কোষ গহ্বরের কোথায় থাকে বন্ধু? এক পাশে থাকে। ঠিক আছে। আর কোষের মধ্যে সে কত পার্সেন্ট জায়গা দখল করে, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেন, একটা নিউক্লিয়াস কোষের মধ্যে কত পার্সেন্ট জায়গা দখল করে? সে 10 থেকে 15% জায়গা দখল করে। কোষের মধ্যে নিউক্লিয়াসটা সে কত পার্সেন্ট জায়গা দখল করতেছে? 10 থেকে 15। একটা সেলের ভিতরে এগুলো কিন্তু কোশ্চেন দেয় ভাই, একটা টোটাল কোষের মধ্যে সে কত পার্সেন্ট জায়গা দখল করতেছে? 10 থেকে 15% জায়গা দখল করতেছে। আর শুক্রাণুতে কত পার্সেন্ট জায়গা দখল করে? শুক্রাণুর ক্ষেত্রে সে 90% জায়গা দখল করতেছে। ঠিক আছে, লেখাগুলো ক্লিয়ার। আমি আবার বলতেছি, নিউক্লিয়াসটা সাধারণত বৃত্তাকার হবে। প্রাণী কোষের নিউক্লিয়াসটা কোষের কেন্দ্রে থাকবে। উদ্ভিদ কোষ হলো কোষ গহ্বরে এক পাশে থাকে। সে কোষের ক্ষেত্রে 10 থেকে 15% জায়গা দখল করে। শুক্রাণুর ক্ষেত্রে 90% জায়গা দখল করে। দেখেন, এরপর দেখেন নিউক্লিয়াস 4টি অংশ দ্বারা তৈরি হচ্ছে। কি কি আছে? নিউক্লিয়ার মেমব্রেন আছে, তারপর নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওলাস আছে, ক্রোমাটিন তন্তু আছে। তাই নিউক্লিয়াসের পরীক্ষার মধ্যে অবশ্যই কোশ্চেন দেবে আপনাদের, নিউক্লিয়াসের কয়টি অংশ ভাই? একটু আমরা কথা বলি। নিউক্লিয়াসের 4টি অংশ। কি কি? নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু। শেষ। ওকে, এরপরে আমি চলে আসবো নিউক্লিয়াসের কথা নিয়ে কথা বলবো। দেখেন, আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান কয়টা? এটা কিন্তু পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়। কথা বলেন সবাই। সানজানা, সেঞ্চুরি, শ্রীপনা সাহা, উজ্জ্বল রয়। আচ্ছা, রাকিবের বউ ক্লাস করে না, তাই না? আচ্ছা, দেখেন, পরীক্ষার মধ্যে কোশ্চেন যদি দেয় নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান কয়টা, সবাই একটা কথা বলি। নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান আসলেই কয়টা? অবশ্যই মাথা রাখবেন, নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান ভাই 3টা। কি কি? পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষার এবং ফসফরিক অ্যাসিড। আবার বলতেছি, নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান কয়টা? 3টা। কি আছে আমি লিখে দিচ্ছি। 1 নম্বরটা হচ্ছে পেন্টোজ সুগার, মানে কি? 5 কার্বন বিশিষ্ট সুগার। তারপর কি বললাম? নাইট্রোজেন ঘটিত ক্ষার। ঠিক আছে, এরপরে কি হচ্ছে বলেন তো? ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এটা হলো নাইট্রোজেনের উপাদান। নিউক্লিওসাইড কি? নিউক্লিওটাইড কি? খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন, নিউক্লিওসাইড হচ্ছে যে পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন ঘটিত ক্ষার মিশ্রণ হলে নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের সাথে যদি ফসফেট যুক্ত হয় সেটা হচ্ছে নিউক্লিওটাইড। দুটো জিনিস খুবই চ্যালেঞ্জিং বিষয়। একটা হলো নিউক্লিওসাইড, অবশ্যই শুনেছেন ব্যাপারটা। নিউক্লিও, এটা কি? সাইড, তাই না? নিউক্লিওসাইড একটা। এটা কি ভাই বলছি বলেন তো? নিউক্লিওসাইড, এটা কি? নিউক্লিওটাইড। নিউক্লিওসাইড কোনটা? আমাদের যদি পেন্টোজ সুগার এর সাথে যদি আমাদের কি থাকে? নাইট্রোজেন ঘটিত, পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকে, সেটা নিউক্লিওসাইড। আর নিউক্লিওটাইড কোনটা? সবাই কথা বল। নিউক্লিওটাইড হচ্ছে আমাদের এই নিউক্লিওসাইডের সাথে আমাদের ফসফেট যুক্ত থাকে। ঠিক আছে, আর নিউক্লিওটাইডের পলিমারকে আমরা নিউক্লিক অ্যাসিড বলি। এগুলো কিন্তু পরীক্ষা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সবাই এই স্লাইডে ক্লিয়ার কিন্তু কথা বলেন। সবাই এটা ক্লিয়ার হতে পেরেছেন? একটা কথা বলবেন মেহরবানি করে। আচ্ছা, এরপরে পরের স্লাইডে আমি চলে যাব। ওকে,
আরএনএ নামে একটু কথা বলবো আপনাদের কাছে। দেখেন আরএনএ, আচ্ছা দেখেন টিআরএনএ, আরএনএ হচ্ছে 5 প্রকার। টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, আরএনএ বা রাইবোজোমাল আরএনএ, জিআরএনএ বা জেনেটিক্যাল আরএনএ, এমআইআরএনএ বা মাইনর আরএনএ। ঠিক আছে, দেখেন আরএনএ হচ্ছে 5 প্রকার। আরএনএ আমরা সবাই কিন্তু জানি এক সূত্র, ডিএনএ এর 2 সূত্র। দেখেন টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, আরএনএ বা রাইবোজোমাল আরএনএ, জিআরএনএ বা জেনেটিক্যাল আরএনএ, এমআইআরএনএ বা মাইনর আরএনএ। একটু যদি কথা বলি আপনাদের, আচ্ছা ভাই এমআই তাই না? এমআই মানে কি? সবাই একটা কথা বলবেন মেহরবানি করে, বলেন এমআই মানে কি? বলেন এমআই মানে কি? বলেন এমআই মানেটা কি? এমআই মানে কি? সবার কাছ থেকে কমেন্ট জানতে বলেন এমআই মানে কি? আচ্ছা এমআই মানে কি? শাওমি এমআই, তোমার এমআই মানে তো শাওমি নাকি? আচ্ছা এমআই কিন্তু আরেকটা হয় কি বলেন তো? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, শুনছেন না? রক্তচাপ কিন্তু আপনাদের পড়াইছি। ঠিক আছে, এমআই দ্বারা আরেকটা হয় কি বলছি বলেন তো? মাইটোটিক ইন্ডেক্স। ঠিক আছে, আর এই এমআই দ্বারা আরেকটা হয় মাইনর আরএনএ, ভুল করা যাবে না। দেখেন টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ, এর পার্সেন্টেজটা কত? 15%। এমআরএনএ পার্সেন্টেজটা কত? 5 থেকে 10%। সবচেয়ে বেশি হলো আরএনএ, কত পার্সেন্ট ভাই? 80 থেকে 90%। ঠিক আছে, দেখেন টিআরএনএ যদি কথা যদি বলি, এরা হলো সবচেয়ে ক্ষুদ্র এবং এন্টিকোডন হিসাবে কাজ করে। আমি কিন্তু বারবার বলতেছি পরীক্ষার মধ্যে ভাই এই কোশ্চেন গুলাই দেয়, এগুলো ভুল করি। এন্টিকোডন হিসাবে কে কাজ করে? ক্ষণস্থায়ী আরএনএ কোনটা? সবাই কথা বলি ক্ষণস্থায়ী আরএনএ কোনটা? অবশ্যই মাথায় রাখতে হবে ক্ষণস্থায়ী আরএনএ আমাদের এমআরএনএ, সেটা কোডন হিসাবে কাজ করতেছে। রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে কে কাজ করে? অবশ্যই মাথায় রাখবেন রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করতেছে আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। তার পার্সেন্টেজটা কত? 80 থেকে 90%। রাইবোজোমের অবস্থান করে এবং সবচেয়ে স্থায়ী। এবং জিআরএনএ মানে কি বলছি বলেন তো? জেনেটিক্যাল আরএনএ। জিআরএনএ মানে কি? জেনেটিক্যাল আরএনএ। ঠিক আছে, এটা হচ্ছে ভাইরাসের দেহে আরএনএ যখন বংশগতি উপাদান হিসেবে কাজ করে। পরীক্ষার মধ্যে কোশ্চেন, ভাইরাসের দেহে আরএনএ বংশগতি উপাদান কাজ করে জিআরএনএ। এবং এমআইআরএনএ মানে কি? যেটা হচ্ছে মাইনর আরএনএ, যারা আমাদের এনজাইমের কাঠামো হিসাবে কাজ করতেছে। কে বলছে বলেন তো? এমআইআরএনএ কি করতেছে? বলেন তো? এমআই এনজাইমের সে কাঠামো হিসাবে কাজ করতে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরএনএটা আমাদের এক সূত্র। টিআরএনএ কি, এমআরএনএ কি, আরএনএ কি, জি কি, এমআই কি, এগুলো কিন্তু পরীক্ষা জানা। সবাই ক্লিয়ার কেন একটু কথা? আমি আবার বলতেছি একটু কথাগুলো বুঝবেন ভাই। হয়তোবা দেখে মনে হচ্ছে স্লাইডটা অনেক অল্প ইনফরমেশন, বাট প্রত্যেকটা লাইন থেকে আমাদের কোর্স আমি এতটুকু চ্যালেঞ্জ দিতে পারবো আপনাদেরকে। ঠিক আছে, দেখেন টিআরএনএ এর মানে কি? ট্রান্সফার। সবাই কথা বলবেন টিআরএনএ ফুল অ্যাব্রিভিয়েশনটা কি? ট্রান্সফার আরএনএ। টিআরএনএ কত পার্সেন্ট? 15%। সবচেয়ে ক্ষুদ্র আরএনএ কি? টিআরএনএ। এন্টিকোডন হিসেবে কাজ করে, সবাই অ্যান্সার করবেন টিআরএনএ। এমআরএনএ এর ফুল অ্যাব্রিভিয়েশন সবাই, আমি কিন্তু কোশ্চেন করতেছি, খালি না, কোশ্চেন করতে অ্যান্সার করেন আপনারা। যদি বলি এমআরএনএ ফুল অ্যাব্রিভিয়েশনটা কি? মেসেঞ্জার আরএনএ। কত পার্সেন্ট থাকে? 5 থেকে 10%। ক্ষণস্থায়ী কোনটা? এমআরএনএ। কোডন হিসাবে কাজ করতেছে কে? এমআরএনএ। আরএনএ ফুল অ্যাব্রিভিয়েশনটা কি? রাইবোজোমাল আরএনএ। কত পার্সেন্ট হিসেবে কাজ করতেছে? 80 থেকে 90%। এই কোশ্চেনটা রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে আরএনএ। রাইবোজোমকে অবস্থান করে এবং সবচেয়ে স্থায়ী হচ্ছে আরএনএ।
জেনেটিক আরএনএ কাজ করে কি জিআরএনএ, যেমন ভাইরাসে যখন বংশগত উপাদান হিসেবে কাজ করে সে জিআরএনএ, আর এমআইআরএনএ এনজাইমের কাঠামো হিসেবে কাজ করে। সুজিতা প্রভা বলেছে ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবাই জানি, এটা কিন্তু আমরা সবাই জানি রেপ্লিকেশন কি, ট্রান্সক্রিপশন কি, রিভার্স, ঠিক আছে। যেমন দেখেন আপনাদের কিন্তু পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় ভাই, কোশ্চেন যদি দেয় এরকম কোশ্চেন, ডিএনএ থেকে ডিএনএ এই তৈরিকে কি বলে? পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দিবে ডিএনএ থেকে আরএনএ তৈরিকে আমি কি বলবো? পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয় আরএনএ থেকে ডিএনএ তৈরিকে কি বলবো? এটা পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয়। পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয় এমআরএনএ থেকে প্রোটিন তৈরিকে কি বলে? প্রত্যেকটা কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে দিছিল, ঠিক আছে। ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে আমরা কি বলবো বলেন তো? ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে আমরা কি বলবো? রেপ্লিকেশন বলবো। ডিএনএ থেকে আরএনএ কে আমরা কি বলবো? ট্রান্সক্রিপশন বলবো। আরএনএ থেকে ডিএনএ কে আমরা কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন বলবো। এমআরএনএ থেকে প্রোটিনকে আমরা কি বলবো? ভাই ট্রান্সলেশন, এগুলো কিন্তু ভুল করা যাবে না, ওকে। এরপরে দেখেন যেটা কথা বলতেছিলাম, আদিকোষে জিন প্রকাশের ইউনিটকে কি বলে বলেন তো? আদিকোষে জিন প্রকাশের ইউনিটকে অপেরন বলা হয়। আদিকোষে জিন প্রকাশের ইউনিটকে আমরা কি বলবো বলেন তো? অপেরন বলবো। আচ্ছা, অপেরন আমাদের কয়টি অংশ দ্বারা তৈরি হয়? এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অপেরন আমাদের 4টি অংশ নিয়ে অপেরন গঠিত হয়। কয়টি অংশ নিয়ে অপেরন তৈরি হচ্ছে? 4টি অংশ নিয়ে অপেরন তৈরি হয়। অপেরনের 4টি অংশের নাম কি? গাঠনিক জিন, প্রোমোটর জিন, অপারেটর জিন, রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন, ঠিক আছে। অপেরন আমাদের গাঠনিক জিন আছে, প্রোমোটর বা উদ্দীপক জিন আছে, অপারেটর বা চালক জিন আছে, রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন আছে। গাঠনিক জিন তার প্রধান কাজ কি? সে এনজাইমটাকে সংশ্লেষ করে। প্রোমোটর বা উদ্দীপক জিনের কাজটা কি? যেখানে আরএনএ পলিমারেজ এনজাইম সংযুক্ত হয়। আর অপারেটর বা চালক জিনটা কি? চালক জিন গাঠনিক জিনের প্রোটিন উৎপাদনকে কি করে? নিয়ন্ত্রণ করে। আর রেগুলেটর যখন সে চালক জিনকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে গাঠনিক জিন কি, প্রোমোটর জিন কি, অপারেটর জিন কি, রেগুলেটর জিন পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, এরপরে আমি কোশ্চেন করব, আপনারা সবাই কোশ্চেন অ্যান্সার করবেন, ঠিক আছে। দেখেন প্রথম কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে? প্রোটিন কোথায় তৈরি হয়? 4টা অপশন আছে। আচ্ছা, আমরা কিন্তু সবাই জানি মাইটোকন্ড্রিয়াকে কি বলি? কোষের শক্তি
ঘর বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রোটিনটা কোথায় তৈরি হচ্ছে? অবশ্যই মাথায় রাখবে রাইবোজোমে প্রোটিনটা তৈরি হয়, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখেন। পরের কোশ্চেন কি দেওয়া আছে? ফ্যাটি অ্যাসিডের বিপাক উদ্ভিদের কি দেওয়া আছে? ফ্যাটি অ্যাসিডের বিপাক মানে মেটাবলিজম উদ্ভিদের কোষের কোন জায়গায় সংঘটিত হয়? কোন জায়গায়? লাইসোজোমে সংঘটিত হয় না, রাইবোজোমে না, পারক্সিজোমে না। তাহলে ফ্যাটি অ্যাসিডের বিপাক উদ্ভিদ কোষে কোন জায়গায় সংঘটিত হবে? অবশ্যই গ্লাইঅক্সিজোমে সংঘটিত হচ্ছে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখেন, কোষের পোস্ট অফিস, পোস্ট অফিস কাকে বলা হচ্ছে? লাইসোজোমকে না, মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হচ্ছে, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে। অবশ্যই মাথা রাখবেন কোষের পোস্ট অফিস আমরা কি বলবো? গলগি বডিকে বলবো। এর আরেকটা নাম আছে, একে আমরা কি বলতে পারি? কার্বোহাইড্রেট, সবাইটা কমেন্ট করি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলবো, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন চলে আসি। কোন অঙ্গাণুটার মধ্যে অটোফেগি ঘটে? কোন অঙ্গাণুটার মধ্যে অটোফেগি মানে নিজেকে নিজে খেয়ে ফেলতেছে? অটোফেগি বা আত্মঘাতী থলি আমরা কাকে বলবো? অটোফেগি বা আত্মঘাতী থলি আমি লাইসোজোমকে বলবো। অবশ্যই आंसर হল এ। পরের কোশ্চেন, কোষ গহ্বরের আবরণকে কি বলে? আমি কিন্তু আপনাদেরকে পড়াইছি কোষ গহ্বরের আবরণ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, দিতে পারে আবার কোশ্চেন। ক্লোরোপ্লাস্ট ভাই জীবনেও বলবে না, সিমপ্লাস্ট বলে কোনো অঙ্গাণুই নাই, লিউকোপ্লাস্ট হলো খাদ্য সঞ্চয় করে। অবশ্যই মাথায় রাখবেন কোষ গহ্বরের আবরণকে আমরা কি বলবো? সবাই একটু মুখস্থ করি, কোষ গহ্বরের আবরণকে আমি টনোপ্লাস্ট বলবো। পরের কোশ্চেন, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলা হয়? অবশ্যই মাথায় রাখবেন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আমি গলগি বডিকে বলবো, ঠিক আছে। পরের কোশ্চেন দেখেন, কোষের ট্রাফিক পুলিশ কোনটা? আমরা কিন্তু সব এই কথা বলছিলাম, কোষের ট্রাফিক পুলিশও কিন্তু ভাই কোনটা বলেন তো? কোষের ট্রাফিক পুলিশ হচ্ছে ভাই গলগি বডি, হচ্ছে কোষের কি ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ কি? গলগি বডি কোষের ট্রাফিক। পরের কোশ্চেন, কোন ধাতব আয়নটি রাইবোজোমে অনুপস্থিত মানে রাইবোজোমে নাই? কোনটি রাইবোজোমে নাই বলেন? কোনটি আমাদের রাইবোজোমে নাই? ক্যালসিয়াম রাইবোজোমে আছে। দেখেন রাইবোজোমে কি কি আছে? ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, কিন্তু ক্যালসিয়াম নাই। রাইবোজোমে অনুপস্থিত কোন? অবশ্যই আছে কি ক্যালসিয়ামটা নাই, ঠিক আছে। পরের কোশ্চেন, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, জাহাঙ্গীরনগরে 22-23 কোশ্চেনটা আসছিল। কোষের মস্তিষ্ক কাকে বলবো আমি বলেন তো? অবশ্যই মাথা রাখবেন কোষের মস্তিষ্ক আমি বলবো ভাই নিউক্লিয়াসকে। এবং এই নিউক্লিয়াসের সম্পর্কে বেশ ইনফরমেশন স্লাইডের মধ্যে দিয়েছি। নিউক্লিয়াস কয়টি অংশ দ্বারা তৈরি? 4টি অংশ দ্বারা তৈরি। তো কোষের মস্তিষ্ক আমি কাকে বলবো ভাই? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলবো, ঠিক আছে। পরের কোশ্চেন দেখেন, ক্রোমোজোমের প্রধান ও স্থায়ী রাসায়নিক উপাদান কোনটা? ক্রোমোজোমের প্রধান ও স্থায়ী রাসায়নিক উপাদান কোনটা? অবশ্যই মাথায় রাখবেন ক্রোমোজোমের প্রধান ও স্থায়ী রাসায়নিক উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যার পরিমাণ থাকে কত পার্সেন্ট? 90% থাকে। তাহলে কোষের প্রধান ও স্থায়ী রাসায়নিক মধ্যে কোনটা? অবশ্যই আমাদের ডিএনএ। পরের কোশ্চেন, কোনটিকে বংশগতি ভৌত ভিত্তি ধরা হয়? মাইটোকন্ড্রিয়াকে তো কোষের শক্তিঘর বলা হচ্ছে, লাইসোজোমকে আত্মঘাতী থলা বলা হচ্ছে, সেন্ট্রোজোম সে বেসিক্যালি কি করে? সে কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার আরেকটা কাজ হচ্ছে যে সে শুক্রাণুর ল্যাজটাকে গঠন করে। তাহলে বংশগতি ভৌত ভিত্তি হিসেবে কাজ করতেছে কে? অবশ্যই आंसर কি হবে? ক্রোমোজোম হবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখেন, সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটার নাম কি? সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটার নাম কি?
অবশ্যই মাথা রাখবেন কোন অঙ্গ সবচেয়ে বড়। রাইবোজোম তো সবচেয়ে বড় না, ক্লোরোপ্লাস্টও বড় না, মাইটোকন্ড্রিয়া তার সবচাইতে রাইবোজোমের মধ্যে মানে সাইটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বড় যে অঙ্গাণু, সে বড় অঙ্গাণুটার নাম হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, সবচেয়ে বড় অঙ্গাণুর নাম কি বলছে বলতো ভাই? নিউক্লিয়াস। ওকে, পরের কোশ্চেন, কোন উদ্ভিদে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আমাদের 28টা বলেন। আচ্ছা আমি একটু যদি কথা বলি, পাটে ক্রোমোজোম সংখ্যা কয়টা বলেন? পাটে ক্রোমোজোম সংখ্যা অবশ্যই মাথা রাখবেন, পাটে ক্রোমোজোম সংখ্যা হলো ভাই 14টা। ঠিক আছে, গোল আলু, গোল আলুতে ক্রোমোজোম সংখ্যা কয়টা? 48টা। ঠিক আছে, মূলাতে ক্রোমোজোম সংখ্যা কয়টা? 18টা। আর তামাকে ক্রোমোজোম সংখ্যা কয়টা ভাই? 28টা। তাহলে কোন উদ্ভিদে ক্রোমোজোম সংখ্যা 28 অবশ্যই মাথায় রাখবেন, তামাকে ক্রোমোজোম সংখ্যা 28। বলেন তো হাইড্রাতে, হাইড্রাতে ক্রোমোজোম সংখ্যা কয়টা? খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রা, হাইড্রা, হাই 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 দেয় না, হাই হাই দিতে গেলে কয়টা দাঁত দেখায়? 32টা দাঁত। অবশ্যই মাথায় রাখবেন হাইড্রাতে ক্রোমোজোম সংখ্যাও কিন্তু আমাদের হলো ভাই কয়টা? 32টা। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেন, কোন উদ্ভিদের, কোন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা 24টা? দেখেন কোন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা 24? অবশ্যই মাথায় রাখবেন ক্রোমোজোম সংখ্যা 24টা কার আছে? অবশ্যই মাথায়, ধানের, ধানের ক্রোমোজোম সংখ্যা কয়টা? 24টা। এটা আনসার হচ্ছে এ। পরের কোশ্চেন দেখেন, কোন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আমাদের 14টা? দেখেন কোন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা 14? আচ্ছা ধানের ক্ষেত্রে আমি একটু লিখে দিচ্ছি, ধানের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা ভাই কয়টা? 24টা। গমের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কয়টা? এর থেকে উল্টাটা 42টা। ঠিক আছে, পাটের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কয়টা? 2 থেকে 1 কম 14টা। ঠিক আছে, আর কলার ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কিন্তু কি বললাম, পাটের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হলো কয়টা বলছি? 14টা। ঠিক আছে, পাটের ক্ষেত্রে যেমন ক্রোমোজোম সংখ্যা 14টা, ঠিক তেমনই হচ্ছে আমাদের শশা যে আছে, সে শশারও ক্রোমোজোম সংখ্যা কয়টা বলছি বলেন তো? 14টা। তাহলে ক্রোমোজোম সংখ্যা 14টা কার? অবশ্যই মাথায় না পাটের। ঠিক আছে, চলে আসি, অ্যারাবায়োপটিস থ্যালিনা উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা কয়টা? ঠিক আছে, এটা ফুল জাতীয় উদ্ভিদ, এখানে আমাদের ক্রোমোজোম সংখ্যা আমাদের হলো 10টা। জাহাঙ্গীরনগর ডিউনিটা আসছে 18-19-এ, অন্য একটা রাইটার বই থেকে আসছে। ঠিক আছে, কি কোশ্চেনে কি দেওয়া আছে? অ্যারাবিডপসিস, অ্যারাবিডপসিস থ্যালিয়ানা, এখানে ক্রোমোজোম সংখ্যা কয়টা ভাই? 10টা। ঠিক আছে, পরের কোশ্চেন চলে আসছি, দেখেন মটরশুটির ডিপ্লয়েডে, মটরশুটির ডিপ্লয়েড কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? কত জোড়া? মটরশুটিতে ক্রোমোজোম সংখ্যা ভাই 14টা। বুঝার চেষ্টা করেন, 14টা মানে কি 7 জোড়া, মানে কি 7 জোড়া। অবশ্যই কয়টা ক্রোমোজোম সংখ্যা কয়টা আছে? 7 জোড়া ক্রোমোজোম আছে। ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা? সবাই একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। সবাই এতটুকু বন্ধু ক্লিয়ার কিনা কথা বলেন সবাই। ওকে, সবাই অ্যান্সার করতে করেন না কেন? বুঝলাম না কিছু। আচ্ছা, এরপরে আমাদের গত ক্লাসে একটা চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে ঘাস ফড়িং। ঘাস ফড়িং নিয়ে আমার লাস্ট ক্লাসে আমি কথা বলি নাই, তাই আমি ঘাস ফড়িং নিয়ে আজকে একটু আলোচনা করলে কিন্তু আমাদের বায়োলজির সেকেন্ড পার্ট আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে ঘাস ফড়িং নিয়ে যেগুলো আসলে না পড়লেই নয়, আমি সেগুলো নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, ওকে, দেখেন ঘাস ফড়িং থেকে স্পেসিফিক কিছু ইনফরমেশন আছে, আমি সেগুলো আমি আপনাদের সামনে একটু কথা বলবো। দেখেন প্রথম কথা হচ্ছে যে, প্রথম কোশ্চেন যদি পরীক্ষার মধ্যে দেয়, পৃথিবীতে প্রায় কত প্রজাতির ঘাস ফড়িং রয়েছে? সবাই কথা বলেন, বলেন পৃথিবীতে প্রায় কত প্রজাতির ঘাস ফড়িং রয়েছে ভাই? সবাই কথা বলেন, পৃথিবীতে প্রায় কত প্রজাতির ঘাস ফড়িং রয়েছে? সবাই একটু আসেন ক্লাসে, সবাই একটু ঘাস ফড়িং আমরা আলোচনা করবো। ঘাস ফড়িং, আমার সবাই এখন ঘাস ফড়িং হয়ে যাব। সবাই একটু ক্লাসে আসেন, সবাই ক্লাসে আসো। আল্লাহ, ওকে,
দেখেন যে কথা বলতেছিলাম, টোটাল পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির ঘাস ফড়িং রয়েছে। আচ্ছা ভালো কথা, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কত প্রজাতির ঘাস, খুব স্পেসিফিক কথা বলা আছে, এখন পর্যন্ত বাংলাদেশে ভাই কত প্রজাতির ঘাস ফড়িং পাওয়া গেছে? 20 প্রজাতির ঘাস ফড়িং এর সন্ধান পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা ভালো কথা। এর পরের কথা বলা আছে যে ঘাস ফড়িংটা তৃণভোজী বা শাকাশী। কি বলা আছে ভাই? ঘাস ফড়িংটা তৃণভোজী বা শাকাশী, যাকে আমরা কি বলবো, যাকে আমরা বলি হচ্ছে যে SER হারভিভোরাস, হারভিভোরাস, ঠিক আছে। তা ঘাস ফড়িংটা কি তৃণভোজী বা শাকাশী। আচ্ছা, প্রতিকূল আবহাওয়ায় ঘাস ফড়িং এর প্রত্যেকটা লাইন কিন্তু কোশ্চেন দেয়, কত কিলোমিটার সে যেতে পারে। অনেকবার আসছিল জাহাঙ্গীরনগরে, বলেন প্রতিকূল আবহাওয়ায় ঘাস ফড়িং সে কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে? প্রতিকূল আবহাওয়ায় ঘাস ফড়িং 15 কিলোমিটার পর্যন্ত সে যেতে পারে। এই ক্লাসে সবাই আসেন। এই আমাদের 15 কিলোমিটার পর্যন্ত সে যেতে পারতেছে, ঠিক আছে। এখন দেখেন শ্রেণীতান্ত্রিক অবস্থান, আমরা জানি যে ঘাস ফড়িংটা কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এর ক্লাসটা কি ইনসেক্টা, কারণ এরা হচ্ছে দেহটা মস্তক, বক্ষ এবং উদরে বিভক্ত। এদের সাব ক্লাসটা কি? পেট্রারো টাইরোগোটা, কারণ ডানা বিশিষ্ট প্রাণী। তারপর হচ্ছে যে এরা স্পিসিসটা কি জেনে আসে। যাই হোক, এদের ফাইলাম ক্লাস, এটা কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আছে। এরপর আমরা চলে আসবো, দেখেন ঘাস ফড়িং এর পরিচিতি, এটা কেন ইনসেক্টা হয়েছে। 3 খণ্ড বিশিষ্ট দেহ। কয়টা খণ্ড আছে? 3টা খণ্ড আছে। 3 জোড়া সন্ধিযুক্ত পা, জটিল পুঞ্জাক্ষী এবং 1 জোড়া অ্যান্টেনা যুক্ত থাকে। ট্রাকিয়া নামক শ্বাস প্রশাখাযুক্ত বায়ুনালিকার মধ্যে সে শ্বাসক্রিয়া করতেছে। মুক্ত রক্ত সংবহনতন্ত্র বিদ্যমান এবং সে ম্যালপেজিয়া নালিকার মাধ্যমে রেচন ক্রিয়া সম্পন্ন করে। এজন্য বেসিক্যালি তাকে ইনসেক্টের মধ্যে ফেলাই দিয়েছে। তো প্রত্যেকটা লাইন কিন্তু পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ। ঘাস ফড়িং নিয়ে আলোচনা করাকে আমরা কি বলবো? অর্থোপটেরোলজি বলবো। কি বলবো? ঘাস ফড়িং নিয়ে আলোচনা করাকে কি বলবো? অর্থোপটেরোলজি বলবো। ঘাস ফড়িং নিয়ে আলোচনা করাকে, ঘাস ফড়িং নিয়ে আলোচনা করাকে আমরা কি বলবো? অর্থোপটেরোলজি বলবো। কি বলবো? অর্থোপটেরোলজি, অর্থোপটেরোলজি বলে, অর্থোপটেরোলজি বলে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন ঘাস ফড়িং এর মুখোপাঙ্গের বিভিন্ন অংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো। এটা বিশেষ করে আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ল্যাব্রাম কি, ম্যান্ডিবল কি, ম্যাগজিলা কি, তারপর হচ্ছে আপনাদের ল্যাবিয়াম বা তারপর অধুষ্ট কি, হাইপোফ্যারিংস কি, ঠিক আছে। এখন দেখেন ব্যাপারটা হলো ল্যাব্রাম এর কাজ কি। সবাইটা কথা বল, ল্যাব্রামের কাজ কি? ল্যাব্রামের কাজ হলো সে বেসিক্যালি খাবারটাকে ধরে রাখবে এবং স্বাদ নিতে সাহায্য করে। ল্যাব্রাম যে আসছে, সে ল্যাব্রামের কাজটা হলো যে সে কি করতেছে? খাবারটাকে ধরে রাখে এবং স্বাদ নিতে সাহায্য করে। ম্যান্ডিবলের কাজ কি ভাই? ম্যান্ডিবলের কাজ হলো খাদ্য কেটে চিবানোয় সাহায্য করে হচ্ছে আমাদের, কে বলেন তো? ম্যান্ডিবল, ঠিক আছে। এই যে ম্যাগজিলা, ম্যাগজিলার কাজটা কি? সে মুখের ভিতর প্রবেশ করাতে এবং খাদ্যকে চূর্ণ বিচ্ছিন্ন করতে সাহায্য করতেছে, কে বলেন তো? আমাদের ম্যাগজিলা। ওকে। ল্যাবিয়ামের কাজটা কি? খাবারকে ফসকে যাওয়াটা রোধ করে। উপজিহ্বার কাজটা কি? খাদ্যবস্তুকে নড়াচড়া করে লালার সাথে মিশাতে সাহায্য করে। এই কাজগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। খুব সুন্দর করে কাজগুলো, সবাই 2টা স্লাইড ক্লিয়ার কিনা একটু কথা বলবেন ভাই। 2টা স্লাইড ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। লাকি চৌধুরী একটু কথা বলবেন। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ঠিক আছে। ওকে। এরপরে দেখেন আমাদের পৌষ্টিক গ্রন্থি নিয়ে যদি কথা বলি। আচ্ছা, একটু যদি কথা যদি বলি, বলেন তো ভাই মানুষের পৌষ্টিক গ্রন্থি কয়টা আছে? বলেন। মানুষের দেহে কয় ধরনের পৌষ্টিক গ্রন্থি? আমরা কিন্তু সবাই জানি মানুষের দেহে কিন্তু 5 ধরনের পৌষ্টিক গ্রন্থি আছে। কার ক্ষেত্রে? মানুষের ক্ষেত্রে। আচ্ছা ভালো কথা। কিন্তু ঘাস ফড়িং এর ক্ষেত্রে, কিন্তু ঘাস ফড়িং এর ক্ষেত্রে কয় ধরনের পৌষ্টিক গ্রন্থি আছে? 3 ধরনের। কি কি ভাই? লালা গ্রন্থি, হেপাটিক সিকা, মেসেন্টেরন বা মধ্য পৌষ্টিক নালীর অন্ত আবরণ। বুঝেন তো? এখানে ঘাস ফড়িং এ কয় জোড়া লালা গ্রন্থি থাকে? বুঝেন ভাই? ঘাস ফড়িং এ
মানুষের ক্ষেত্রে এই আমি অ্যান্সার করবো না, আপনারা অ্যান্সার করবো, দেখি কে অ্যান্সার করতে পারেন, তার জন্য গিফট আছে। যে অ্যান্সার করতে পারবেন সঠিক অ্যান্সারটা, তাকে আমি ট্রিট দিব। দেখি কে অ্যান্সার করতে পারেন। কোশ্চেনটা শুনেন। কোশ্চেনটা হচ্ছে যে মানুষের দেহে কয় জোড়া লালা গ্রন্থি আছে? দেখি কে অ্যান্সার করতে পারেন, বলেন। মানুষের দেহে কয় জোড়া লালা গ্রন্থি আছে? এই অ্যান্সারটা কে করতে পারেন, বলেন। মানুষের দেহে কয় জোড়া লালা গ্রন্থি আছে, বলেন। সঞ্জনা চৌধুরী বলছে 3টা। আচ্ছা, ধন্যবাদ। সে 3 জোড়া লালা গ্রন্থির নাম কি কি? সঞ্জনা অ্যান্সার করো তো। সঞ্জনা সঠিক অ্যান্সার করছে, সঞ্জনা কিন্তু ট্রিট দিতে হবে। আচ্ছা, ওকে। এখন দেখেন যে কথা বলতেছিলাম, মানুষের ক্ষেত্রে 3 জোড়া লালা গ্রন্থি আছে, কিন্তু ঘাস ফড়িং এর ক্ষেত্রে কয় জোড়া লালা গ্রন্থি আছে? 1 জোড়া লালা গ্রন্থি আছে, ঠিক আছে। আচ্ছা, হেপাটিক সিকা, যে পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় হেপাটিক সিকা দেখতে কিরকম? হেপাটিক সিকা দেখতে হচ্ছে আমাদের কোন আকৃতির, কি আকৃতির? কোন আকৃতির, ঠিক আছে। আর হেপাটিক সিকা কয় জোড়া আছে ভাই? 6 জোড়া আমাদের হেপাটিক সিকা আছে। আর মেসেন্টেরন বা মধ্যপুষ্টির অন্তবরণ, এটা কি করে? খরিত পাচক রস খাদ্য পরিপাকে সে কি করতেছে বলেন তো? অংশ নিচ্ছে, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন খাদ্য পরিপাক নিয়ে যদি কথা বলি, ঘাস ফড়িং এ খাদ্য গ্রহণকে চর্বণ এবং মুখপাঙ্গকে চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ বলে। ঘাস ফড়িং এর লালারসে আমাদের কি কি ধরনের থাকতেছে? অ্যামাইলেজ থাকে। ধন্যবাদ সঞ্জিতা বাবাকে সঠিক অ্যান্সার করার জন্য। সবাইকে আমি ট্রিট দিব, সমস্যা নাই। যারা অ্যান্সার করতেছো সবাইকে ট্রিট দিব, কোনো টেনশন নাই, সবাইকে ট্রিট দিব। জাস্ট শুধু কি খেতে চাও কমেন্ট বক্সে জানায় দাও। যারা শুধু কি খেতে চাও কমেন্ট বক্সে জানায় দাও, ভাইয়া তোমাদেরকে সব ট্রিট দিবে, সমস্যা নেই। দেখো লালারসের মধ্যে কি থাকতেছে? অ্যামাইলেজ থাকতেছে, কাইটিনেজ থাকতেছে, সেলুলোজ থাকতেছে, ঠিক আছে। এই ধরনের এনজাইম থাকতেছে, বিভিন্ন শর্করাকে আর্দ্র বিশ্লেষণ করে। তার লালারসের মধ্যে কি থাকতেছে ভাই? অ্যামাইলেজ থাকবে, কাইটিন, এই 3টা ছাড়া কোনো এনজাইমে থাকবে না, এগুলো বুঝতে হবে, ঠিক আছে। আর বিশেষ তথ্যকথা কি বলছে? ঘাস ফড়িং এর খাদ্য নালী থেকে ইরেপসিন এনজাইম নিশ্চিত হয়। এটা কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাইটা কথা বলি, সবাইটা কথা বলে নাই, ক্লাসে আসেন। ঘাস ফড়িং এর খাদ্য নালী থেকে, ঘাস ফড়িং এর খাদ্য নালী থেকে কি ধরনের এনজাইম বের হচ্ছে? অবশ্যই মাথায় রাখবেন, ঘাস ফড়িং এর খাদ্য নালী থেকে ইরেপসিন নামক এনজাইম ব্যবহৃত খরিত হচ্ছে, ঠিক আছে। ওকে, এরপরে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু কেউ বললেন না যে আমি কিন্তু আপনাদের ট্রিট দিতে চাইছি, কেউ ট্রিট নিতে চাইলেন না, কারণ আমি আপনাদের কাছে একটা জিনিস চাইতেছি, আপনারা কি খেতে চান। কেউ কমেন্ট করে বললেন না যে ভাই আমি এটা খেতে যাচ্ছি, বললেছেন আমি খাওয়াবো, না বললে কি খাওয়াবো বলেন? আমি তো জানি না যে আপনি কি পছন্দ করেন, ঠিক আছে। ওকে, এখন দেখেন রূপান্তর নিয়ে কথা যদি বলি ভাই, খুবই গুরুত্বপূর্ণ যেটা কোশ্চেন। দেখেন রূপান্তর কিন্তু ভাই 2 ধরনের, খুবই কমন একটা কোশ্চেন। সবাই কথা বলি, রূপান্তর ভাই কয় ধরনের? রূপান্তর ভাই হচ্ছে 2 ধরনের, বুঝেন। রূপান্তর জাস্ট দোয়া তো ভাই অবশ্যই আছে, দোয়া তো অবশ্যই আছে, ঠিক আছে। ওকে, আমাদের রূপান্তর পর্যন্ত 2 ধরনের, একটা হচ্ছে আমাদের সম্পূর্ণ রূপান্তর, আরেকটা হচ্ছে কি ভাই? অসম্পূর্ণ রূপান্তর, তাই না? বুঝার চেষ্টা করেন। তো সম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থায় প্রাণীকে আমি কি বলবো? লার্ভা বলবো। আর অসম্পূর্ণ রূপান্তরে শ্রীপনা শাহকে বিরিয়ানি, ওকে সমস্যা নেই, বিরিয়ানি খাওয়াবো। আর শিশু অবস্থায় প্রাণীকে আমি কি বলবো? বলেন তো, নিম্ফ বলবো, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শ্রীপনা দেখেন, সম্পূর্ণ অবস্থায় প্রাণীকে আমি কি বলবো ভাই? লার্ভা বলি। আর এটাকে আমি কি বলবো? নিম্ফ, নিম্ফ, ঠিক আছে। দেখেন সম্পূর্ণ রূপান্তরের আমাদের 4টি সুস্পষ্ট ধাপ আছে। লার্ভা থেকে পিউপা হয়, পিউপা থেকে ইমোগা বা পূর্ণাঙ্গ দশা হচ্ছে। মৌমাছি এবং প্রজাতির রূপান্তর হচ্ছে সম্পূর্ণ রূপান্তর, ডিম, নিম, পূর্ণাঙ্গ দশা। আর ঘাস ফড়িং আর তেলাপোকা রূপান্তর অসম্পূর্ণ রূপান্তর। এই কোশ্চেনটা ক্লিয়ার, এখানে এটা কথা বলেন, পরীক্ষা আমাদের দেয় সম্পূর্ণ রূপান্তরকে কি বলে, অসম্পূর্ণ রূপান্তরকে কি বলে, ঠিক আছে। ওকে, এরপরে আমি ঘাস ফড়িং এর রূপান্তর খুব সুন্দর করে কিছু কথা বলে দিচ্ছি। ঘাস ফড়িং এর রূপান্তরটাকে আমি কি বলবো ভাই? অসম্পূর্ণ রূপান্তর বলবো, হেমি মেটাবোলাস বলবো। অনেক সময় আপনারা একটু কনফিউশন হয়ে যান, অসম্পূর্ণ রূপান্তর একটা রাইটার বই আছে, ঠিক সেম কথাটাও কিন্তু হেমি মেটাবোলাস, সেম কথা। এদের কয়টি ধাপ আছে ভাই?
3টি ধাপ আছে। কি কি? ডিম্ফ, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী। এরপরে দেখেন, নিম্ফ থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হতে ঘাসফড়িং কয়বার খোলস বদলাচ্ছে? নিম থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হচ্ছে, নিম থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে সে কয়বার খোলস বদলাচ্ছে? 5 বার খোলস বদলাচ্ছে। দুটি খোলস মোচনের মধ্যবর্তী সময়কে আমি কি বলবো? ইনস্টার বলবো। খোলস মোচনের অপর নাম হচ্ছে একডাইসিস। এবং রূপান্তর হতে মোট সময় লাগে কতদিন? 2 মাস বা 60 দিন। ক্লিয়ার কিনা একটা কথা বলবেন? স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা একটা কথা বলবেন? এরপর দেখেন, ঘাসফড়িং এর রূপান্তরে হরমোন ভূমিকা পালন করে নাকি এনজাইম ভূমিকা পালন করে? অবশ্যই মাথা রাখবেন, ঘাসফড়িং এর রূপান্তরে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হরমোন। হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আসবে। আচ্ছা, 4টা হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাট প্রথম 3টা হরমোন রূপান্তরে ভূমিকা পালন করতেছে। 4টা এখানে 4 ধরনের গ্রন্থি আছে। ইন্ট্রাসেরিব্রাল গ্রন্থি, প্রোথোরাসিক গ্রন্থি, কর্পোরা অ্যালেটা, কর্পোরা কার্ডিয়াকা। দেখেন ব্যাপারটা তো, 4টা গ্রন্থি থেকে প্রথম 3টা গ্রন্থি থেকে যে হরমোন বের হয় তারা বেসিক্যালি আমাদের রূপান্তরের ভূমিকা পালন করবে, বাট একটা রূপান্তরের ভূমিকা পালন করবে না। তো আমাকে কোশ্চেন দেয় 4 ধরনের অন্তঃক্ষরার নামগুলো কি কি? ইন্ট্রাসেরিব্রাল গ্রন্থি, প্রোথোরাসিক গ্রন্থি, কর্পোরা অ্যালাটা, কর্পোরা কার্ডিয়াকা। দেখেন, ইন্ট্রাসেরিব্রাল গ্রন্থি থেকে যে হরমোনটা বের হচ্ছে, যে হরমোনটার নাম কি ভাই? প্রোথোরাসিকোট্রপিক হরমোন, বা এর আরেকটা নাম হচ্ছে আমাদের মস্তিষ্ক হরমোন। দেখেন, প্রোথোরাসিক হরমোন এ বেসিক্যালি যে হরমোনটা ক্ষরণ করে, সে হরমোনটার নাম হচ্ছে একডাইসন হরমোন, যা নিম্ফ দশায় খোলস মোচনে সহায়তা করে। নিম্ফ দশায় খোলস মোচনে যে হরমোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে হরমোনটার নাম কিন্তু আমাদের একডাইসন হরমোন। সেটা আমাদের কোথা থেকে বের হচ্ছে বলেন তো ভাই? প্রোথোরাসিক গ্রন্থি থেকে বের হচ্ছে। কর্পোরা অ্যালাটা নিম দশায় জুভেনাইল হরমোন এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় গোনাডোট্রপিক হরমোন ক্ষরণ করে। নিম দশায় জুভেনাইল হরমোন, এই কর্পোরা অ্যালাটা, এখান থেকে 2 টাইপের হরমোন বের হয়। নিম দশায় 1 ধরনের হরমোন বের হবে, আর প্রাপ্তবয়স্ক অবস্থায় আরেক ধরনের হরমোন বের হবে। জুভেনাইল হরমোন নিম দশায় বৈশিষ্ট্য নির্ধারণে সহায়তা করে, আর গোনাডোট্রপিক হরমোন প্রাপ্তবয়স্কদের জননাঙ্গের পরিণতি ঘটায়। খুবই দামি কথা, খুবই দামি লাইন, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর কর্পোরা কার্ডিয়াকা, সে বেসিক্যালি কোন হরমোনটা নিঃসরণ করতেছে? গ্রোথ হরমোনটাকে সে ক্ষরণ করতেছে। কোন হরমোনটাকে ক্ষরণ করতেছে? গ্রোথ হরমোনটাকে ক্ষরণ করতেছে। সবাই ক্লিয়ার এখানে একটা কথা বলবেন? সবাই ক্লিয়ার এখানে একটা কথা বলবেন? আজকে কিন্তু জাস্ট ঘাস পয়েন্টটা আগের দিন বাদ ছিল, তাই আজকে আমি একেবারে ক্লিয়ার করে দিলাম। আজকে কোর্স এবং গঠন নিয়ে আলোচনা করলাম, এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। জাস্ট আমি আপনাদেরকে এতটুকু বলবো ভাই, আমি ভাই নোট চাই। যা পড়াইছি সুন্দর করে খাতার মধ্যে লিখছেন। একটা কথা যদি বলি, রেকর্ডিং ক্লাস করাচ্ছে যারা ক্লাসগুলো করতেছেন আমাদের সাথে, তারা কিন্তু তাদের থেকে 100 গুণের বেশি আগে যাবেন। যারা আমি বারবার যে বলি আপনারা নোট করেন, কমেন্ট করেন, এই কাজটা যারা করতেছেন তারা আরো আগে যাবেন। যারা নোট করবেন সুন্দর করে, আমি ক্লাসে পড়া শেষে কি করবেন? সুন্দর, বেশিক্ষণ তো লাগে না ভাই, টানা 1 ঘন্টা। সময়টাকে আসলে আমরা জীবনে ভাই ইউটিলাইজ করতে পারি না। একটা মানুষ যদি 24 ঘন্টাকে ইউটিলাইজ করতে পারে না, আমি এত থেকে এত এটা করব, এটা থেকে এটা, অবশ্যই কিন্তু আমাদের জীবনে ভাই সাকসেস করা সম্ভব। এটা সবসময় একটা কথা যদি বলি, যারা আমরা মুসলমান ধর্মের অধিকারী, সবসময় একটা কথা বলে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ কিন্তু জীবনটাকে ডিসিপ্লিন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, অবশ্যই আপনারা নামাজ পড়বেন, পড়াশোনা করেন, সৃষ্টিগত ভরসা রাখেন, অবশ্যই আপনাদের ভাই ভালো একটা জায়গায় চান্স হবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু অবশ্যই জীবনটাকে ডিসিপ্লিন একটা ওয়েতে রাখতে হবে। প্রতিদিন আগের দিন রাতে ঘুমানোর আগে
আমাকে একটা নোট করতে হবে, না আমি এত থেকে এত এটা করব, এটা থেকে এটা এটা করবো, এত থেকে এটা ফেসবুকে আমি স্ক্রলিং করব। করেন না, দেখেন অবশ্যই আপনাদের জীবনে ভাই সাকসেস আসবেই। কারণ এখন কিন্তু আমরা একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর কোনো ওয়ে নাই, শেষ হয়ে সর্বোত্তম ভাবে আমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে, ওকে? তো ঠিক আছে, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। ঠিক আছে, ওকে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। কারো কোনো কোশ্চেন আছে ভাই?